ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করো। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের আমরা শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করব। শৈবাল এবং ছত্রাকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সবাই একটু আমাকে সবাই দ্রুত একটু চলে আসো, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে জানিয়ে দাও যে ক্লাসটা আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি। ওকে, এবং যারা হচ্ছে অলরেডি জয়েন হয়ে গেছো সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা। আজকে আমরা শৈবাল এবং ছত্রাক চ্যাপ্টার নিয়ে পড়বো এবং এটার মধ্যে অনেক অনেক ইনফরমেশন আমরা কিছু বোর্ডে পড়াশোনা করব, কিছু হচ্ছে আমরা বই থেকে পড়বো। সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ যত এক্সাম্পল গুলো আছে কিংবা যত মার পেজ আছে সবগুলো আমরা গিট্টুগুলো খুলতে পারবো। তাহলে দ্রুত একটু জয়েন হয়ে যাও এবং এভরিওয়ান মেনশন দেয়া হয়ে গেছে অলরেডি, সবার মাথায় বাড়ি কিন্তু পড়ে গেছে, সো সবাই দ্রুত চলে আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে শৈবাল এবং ছত্রাক এই চ্যাপ্টারটা এখন পর্যন্ত কে কে পড়ছো, ঠিক আছে, তারাও একটু জানাও। এবং আমার মতে দুনিয়াতে পাপীদের সংখ্যাই বেশি থাকে, ঠিক আছে। কেন এই কথা বললাম? কারণ পাপিষ্ঠ যারা তারা এখন পর্যন্ত শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা দেখাও নাই। তোমাদের মতো আমিও পাপী ছিলাম, তো তোমরা একা পাপী না, আমিও পাপী ছিলাম। তো পাপিষ্ঠরা যারা আছো তারা সংখ্যায় বেশি থাকবে এমনই স্বাভাবিক, এবং বেশিরভাগ এই চ্যাপ্টার খুলেও দেখো নাই। আর যারা পুণ্যবান আছো তারা অনেকে এই চ্যাপ্টারটা খুলে দেখতে পারো আশা করি। তো যারা আগে এই চ্যাপ্টারটা দেখছো নিজের চোখে, তাদের কাছে এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু সহজ লাগবে। কিন্তু আমরা এখন যেহেতু ক্লাস করতেছি, আমরা প্রত্যেকটা টপিক ভালো মতো পড়ার চেষ্টা করব, প্রত্যেকটা এক্সাম্পল ভালো মতো পড়বো এবং ক্লাসের মধ্যে পড়াটা শিখে সুন্দর মতো আবার পড়া শুরু করে ফেলবো। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের সবার? একটু জানাই আমাকে কমেন্ট সেকশনে, সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে দেখো আমরা পড়বো আজকে শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক। ওকে, দেখি আমার ওয়েবসাইটের কি অবস্থা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আগে একবার পড়ছিলাম, দুর্জয় বলছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুরভ, নুসরাত, সুরভি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে নুসরাত, সবাই চলে আসছো, ভেরি গুড। চলো তাহলে আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে ফেলি। প্রথমে আমরা কি দেখবো, আমাদের শৈবাল এবং ছত্রাক এই দুইটা জিনিস নিয়ে আমরা মেইনলি পড়াশোনা করব। তাহলে আমরা প্রথমে একটু বোর্ডে যাই, বোর্ডে গিয়ে কয়েকটা জিনিস আমরা একটু ক্লিয়ার হব। ওকে, কয়েকটা জিনিস আমরা একটু ক্লিয়ার হব। এটা ওকে, আগে পড়ছি ভাই, ভেরি গুড। ওকে, তাহলে দেখো আমি এখানে একটা কথা লিখবো, কথাটা হচ্ছে সমাঙ্গ দেহি। কি দেহি? সমাঙ্গ দেহি। এই সমাঙ্গ দেহিকে আবার বলা হয়ে থাকে থ্যালয়েড। থ্যালয়েড, থ্যালয়েড বলা হয়। এখন থ্যালয়েড জিনিসটা মানে কি? ধরো তুমি কোনো একটা গাছ তোমার চোখের সামনে দেখতেছো, এই গাছের কিন্তু কয়েকটা অংশ থাকে আমরা দেখতে পাই। যেমন তুমি আম গাছ দেখো, বট গাছ দেখো, জাম গাছ দেখো, অন্তর্ভাই গাছ দেখো, মাইনুল গাছ দেখো, যে কোনো গাছ তুমি দেখো না কেন, প্রত্যেকটা উদ্ভিদের একটা মূল, কাণ্ড এবং পাতা থাকে। তাহলে মূল আছে, কাণ্ড আছে এবং কি আছে? পাতা আছে, রাইট? এটা নরমালি হচ্ছে আমরা চোখে যেসব উদ্ভিদ দেখে থাকি সেগুলোর একটা বৈশিষ্ট্য। কিন্তু সমাঙ্গদেহী অথবা থ্যালয়েড বলতে আমরা কাদেরকে বুঝি? যাদেরকে আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারি না। যাদের দেহকে আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারি না তাদেরকে আমরা বলে থাকি সমাঙ্গদেহী অথবা থ্যালয়েড। সমাঙ্গ কথার মানে কি? মানে প্রত্যেকটা অঙ্গ দেখতে একই রকম, আলাদা করে যে মূল, কাণ্ড, পাতা আমি আইডেন্টিফাই করব, এরকম আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই। তো এই সমাঙ্গদেহী অথবা থ্যালয়েড উদ্ভিদ কি কি আছে? প্রথমে আছে হচ্ছে আমাদের শৈবাল, তারপরে আছে হচ্ছে আমাদের ছত্রাক, এবং 3 নাম্বার আছে হচ্ছে আমার ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা,
ওকে, ব্রায়োফাইটা হচ্ছে মশ জাতীয় উদ্ভিদ। তো এরপরে আমরা যে টেরিডোফাইটা অথবা ফার্নবর্গীয় উদ্ভিদ দেখি, সেখান থেকে আমরা কিন্তু মূল কাণ্ড পাতা খুঁজে পাই। এর আগে আমরা শৈবাল, ছত্রাক কিংবা ব্রায়োফাইটার মধ্যে কোনো মূল কাণ্ড পাতা দেখি না বিধায় এদেরকে আমরা বলে থাকি সমাঙ্গদেহী অথবা থ্যালয়েড উদ্ভিদ। ওকে, তাহলে এদের মধ্যে শৈবাল এবং ব্রায়োফাইটা, এদের কিন্তু কি আছে, এদের হচ্ছে ক্লোরোফিল নামক পিগমেন্ট থাকে। এখন কথা হচ্ছে ক্লোরোফিল নামক পিগমেন্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। তাহলে কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কাদের? শৈবাল এবং ব্রায়োফাইটা, যার জন্য এরা নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। কিন্তু ছত্রাকের কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এই জন্য সে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করব। এখন আরেকটা ব্যাপার আমাদের আছে যে কিছু উদ্ভিদে ফুল হয়, আবার কিছু উদ্ভিদে ফুল হয় না। যেসব উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে আমরা বলে থাকি ক্রিপ্টোগ্যামাস। তাহলে ক্রিপ্টোগ্যামাস মানে কি? অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে আমরা বলে থাকি ক্রিপ্টোগ্যামাস। আর সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে ফেনেরোগ্যামাস। ফেনেরোগ্যামাসকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। কিভাবে আমরা মনে রাখি? আমরা তো ফুল দেখলে পাগল পারা হয়ে যায়, তাই না? আমরা হচ্ছে ফুলের ফ্যান। তাহলে ফেনেরোগ্যামাস মানে ওইসব উদ্ভিদে ফুল পাওয়া যায়। আর অপুষ্পক উদ্ভিদ মানে কি? ক্রিপ্টোগ্যামাস, বা যেসব উদ্ভিদে ফুল হয় না। যেমন শৈবাল একটা ক্রিপ্টোগ্যামাস, ছত্রাক ক্রিপ্টোগ্যামাস, ব্রায়োফাইটা ক্রিপ্টোগ্যামাস, এমনকি টেরিডোফাইটাও কিন্তু একটা ক্রিপ্টোগ্যামাস। টেরিডোফাইটাও কিন্তু কি? একটা ক্রিপ্টোগ্যামাস। এদের মধ্যে শৈবাল এবং ছত্রাককে বলা হয়ে থাকে লোয়ার ক্রিপ্টোগ্যামাস অথবা নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামাস, মানে অনুন্নত বৈশিষ্ট্যযুক্ত। আর ব্রায়োফাইটা আর টেরিডোফাইটাকে বলা হয়ে থাকে হায়ার ক্রিপ্টোগ্যামাস বা উন্নত অপুষ্পক উদ্ভিদ। বুঝলাম কিনা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। তাহলে বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম থ্যালয়েড কি বা সমাঙ্গদেহী বলতে আমরা কি বুঝি, থ্যালয়েড উদ্ভিদ কোনগুলো আছে এবং অপুষ্পক উদ্ভিদ কোনগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করলাম। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত আমাদের জিনিসটা ক্লিয়ার হলো কিনা। প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ধরে ধরে কিন্তু শেষ করতে হবে। ওকে, ফাইন। এবার আমরা চলে যেতে পারি হচ্ছে আমাদের বইয়ের মধ্যে। চলো বইয়ের মধ্যে কি কি লেখা আছে একটু আমরা দেখি। প্রথমে এখানে শৈবাল সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলা আছে। এখন কোন ধরনের কথা বলা আছে আমি তোমাকে বলি। এখানে যেই কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো হচ্ছে শৈবালের প্রকারভেদ। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হচ্ছে শৈবালের প্রকারভেদ নিয়ে। ওকে, যেমন দেখো কিছু কিছু শৈবাল, প্রথমে আলোচনা করা হয়েছে ফাইটোপ্লাঙ্কটনের কথা। ফাইটোপ্লাঙ্কটন বলতে আমরা কি বুঝাই? পানিতে ভাসমান শৈবালকে বলা হয়ে থাকে ফাইটোপ্লাঙ্কটন। পানিতে ভাসমান শৈবালকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। ফাইটো কথার মানে হচ্ছে উদ্ভিদ, আর প্লাঙ্কটন মানে হচ্ছে ছোট ছোট। ঠিক আছে, তাহলে ছোট ছোট উদ্ভিদ কোনা অথবা ছোট ছোট শৈবাল যেগুলো পানিতে ভাসমান, সেগুলোকে আমরা বলে থাকি ফাইটোপ্লাঙ্কটন। 2 নাম্বার কথা এখানে বলা হয়েছে যে বেন্থিক শৈবাল। এই বেন্থিক কথা যখনই আসবে তুমি একটা কথা মনে রাখবা, মাটির কথা মনে রাখবা, মাটি। ঠিক আছে, বেন্থিক কথা যখনই আসবে তখন মনে রাখবা মাটি সংক্রান্ত কিছু একটা। তাহলে ধরো আমাদের পুকুর কিংবা নদী, সাগর, মহাসাগর সবকিছুর তলদেশে যে মাটি আছে, সেই মাটিতে আবদ্ধ শৈবালকে আমরা বলে থাকি বেন্থিক শৈবাল। জলাশয়ের নিচে যেই মাটি থাকবে সেই মাটিতে আবদ্ধ শৈবালকে আমরা কি বলবো? বেন্থিক শৈবাল বলবো। লিথোফাইট, এই লিথো দিয়ে মনে রাখবা, লিথো কথার অর্থ হচ্ছে পাথর। লিথো কথার অর্থ কি? লিথো কথার অর্থ হচ্ছে পাথর। তাহলে পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা বলে থাকি হচ্ছে লিথোফাইট। পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা কি বলে থাকি? লিথোফাইট। তাহলে এখন পর্যন্ত আমরা 3টা শৈবাল দেখলাম। পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবাল ফাইটোপ্লাঙ্কটন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের বেন্থিক শৈবাল, মানে মাটি, জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ শৈবাল হচ্ছে বেন্থিক শৈবাল। আরেকটা আছে লিথোফাইট। লিথো মানেই পাথর, তার মানে কি? পাথরের সাথে আবদ্ধ যে শৈবালটা সেটা হচ্ছে আমাদের লিথোফাইট। এরপরে দেখো এন্ডোফাইট কথাটা একটু খেয়াল করি আমরা, প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে চুরে পড়বো। এন্ডো কথার মানে কি? এন্ডো কথার মানে হচ্ছে ভেতর, আর ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, কোন একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষের অভ্যন্তরে অথবা কোষের ভেতরে যদি শৈবাল থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোফাইট। তাহলে এন্ডো কথার মানে ভেতর, আর ফাইট কথার মানে হচ্ছে উদ্ভিদ। কোন উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষের অভ্যন্তরে যে শৈবাল জন্মায় সেগুলোকে আমরা বলে থাকি এন্ডোফাইট। এরপরে আছে হচ্ছে এপিফাইট। মনে রাখবা আমাদের যে চামড়াটা হচ্ছে ডার্মিস, একটা লেয়ার। এই ডার্মিসের উপরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলে থাকি এপিডার্মিস। তাহলে এপি কথার মানে কি রে? এপি কথার মানে হচ্ছে উপরে,
আর ফাইটো কথা তো আমরা জানি যে ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। তার মানে যদি অন্য কোনো একটা শৈবালের গায়ে অথবা অন্য কোনো শৈবালের উপরে আরেকটা শৈবাল জন্মায়, ওইটাকে আমরা বলবো হচ্ছে এপিফাইট। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা বেশ কিছু শৈবাল নিয়ে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা শব্দ ভেঙে চুরে পড়লাম, কারণ তাহলে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা বেন্থিক শৈবাল মানে মাটির কথা মনে রাখবো, লিথোফাইট মানে হচ্ছে পাথরের গায়ে আবদ্ধ শৈবাল, এন্ডোফাইট মানে কোনো উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষের অভ্যন্তরের শৈবাল, আর এপিফাইট মানে হচ্ছে শৈবালের গায়ে যে শৈবালটা জন্ম নেয় সেটা। শৈবাল সংক্রান্ত যেই আলোচনা, সেই আলোচনাটাকে আমরা বলে থাকি ফাইকোলজি। ফাইকোলজি অথবা অ্যালগোলজিও বলা হয়ে থাকে। ফাইকোলজি অথবা অ্যালগোলজিও বলা হয়। এখন ছত্রাক সংক্রান্ত যেই আলোচনা, সেটাকে আমরা বলবো মাইকোলজি। তাহলে ফাইকোলজি আলোচনা করে শৈবাল নিয়ে, আর মাইকোলজি আলোচনা করে থাকে ছত্রাক নিয়ে। মনে থাকবে, মাইকোলজি কাকে নিয়ে আলোচনা করবে? ছত্রাককে নিয়ে আলোচনা করে থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে বলো যে ফার্স্টের এই প্যারাটা আমাদের ক্লিয়ার হলো কিনা, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও। এরপরে শৈবালের একটা সংজ্ঞা দেয়া আছে, কিন্তু এই সংজ্ঞাটা আমরা এখান থেকে পড়বো না, আমরা শৈবালের বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্যগুলোর প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে পড়বো। তাহলে দেখো, আমরা জানি যে এই শৈবালটা একটা ক্রিপ্টোগ্যামাস, আমরা একটু আগে দেখলাম না, এটা একটা অপুষ্পক উদ্ভিদ। এদের বিভাগ হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা মানে সমাঙ্গদেহী। এখন চট করে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে শৈবালের বিভাগ কোনটা, এটা হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা মানে কি? থ্যালোফাইটা মানে হচ্ছে সমাঙ্গদেহী। বুঝতে পারছো? এবার আমরা দেখি, এখানে বলা হয়েছে সুপার কিংডম, আর একটা বলা হয়েছে কিংডম। কিংডম মানে রাজ্য। যেমন মানুষ কোন রাজ্যের অন্তর্গত? এনিমেলিয়া রাজ্যের অন্তর্গত। ঠিক সেই রকম আমাদের যে শৈবাল, শৈবালটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ওকে, আর কোন সুপার কিংডম? রাজ্যের আগে থাকে হচ্ছে সুপার কিংডম। ব্যাপারটা এরকম, প্রথমে থাকে হচ্ছে সুপার কিংডম, এরপরে থাকে হচ্ছে কিংডম। এই সুপার কিংডমকে অধিরাজ্য বলা হয়ে থাকে। অধিরাজ্য বলা হয়ে থাকে। অতএব যদি বলে যে শৈবালের অধিরাজ্য কোনটা, অ্যান্সার হবে ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী। ইউক্যারিওটা কথার অর্থ কি? ইউ মানে হচ্ছে প্রকৃত, আর ক্যারিয়ন কথাটা আসছে হচ্ছে নিউক্লিয়াস। প্রকৃত কোষী মানে প্রকৃত নিউক্লিয়াস থাকে যেই কোষে। মানুষও হচ্ছে ইউক্যারিওটার অন্তর্গত। বুঝতে পারছো জিনিসটা? ওকে, তাহলে আমরা এখানে শৈবালের বেশ কিছু ব্যাপার স্যাপার, অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র আমরা এখানে দেখলাম। এবার আমরা শৈবালের বৈশিষ্ট্যের মধ্যে চলে যাব। একটু খেয়াল করি আমরা প্রথমে কি কথা বললো, তবে তার আগে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও লোয়ার ক্রিপ্টোগ্যামাস কি কি আছে। এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে লোয়ার ক্রিপ্টোগ্যামাস কি কি আছে, দ্রুত একটু কমেন্ট সেকশনে আমাকে বলো। ওকে, তাহলে এবার আমরা শৈবালের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। খেয়াল করি আমরা, শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। প্রত্যেকটা কথা আমরা জানি যে এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এজন্য এরা সালোক সংশ্লেষণকারী। ওকে, আমার মনে হয় কালারটা যদি রেড হয় তাহলে দেখতে একটু সুবিধা হয়, তাই না রে? তাহলে শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণকারী, তারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তার মানে স্বভোজী, এবং তাদের কোনো ফুল থাকে না, এজন্য এরা অপুষ্পক। এবং যেহেতু এদের ক্লোরোপ্লাস্ট থাকে, এরা সালোক সংশ্লেষণ করে, আলো ছাড়া এরা কিন্তু বাঁচতে পারবে না বা জন্মাতে পারবে না, এটা আমরা জানি। 2 নাম্বারটা দেখো, এরা হবে সুকেন্দ্রিক। কারণ কি? একটু আগে আমরা বললাম এদের সুপার কিংডম হচ্ছে কি ইউক্যারিওটা, মানে প্রকৃত কোষী অথবা সুকেন্দ্রিক বা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, সব একরকম কথা। এরা এককোষীয় শৈবালও আছে, আবার কিছু বহুকোষী শৈবালও কিন্তু আছে, এবং শৈবালগুলা হচ্ছে থ্যালয়েড বা সমাঙ্গদেহী টাইপের। ভেরি গুড। তাহলে আমাদের লোয়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে কোনটা কোনটা? শৈবাল এবং ছত্রাক। ভেরি গুড। 3 নাম্বারটা খেয়াল করো, এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু মানে কি? ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে পরিবহন টিস্যু। ভাস্কুলার, ভাস্কুলার কথার মানেই হচ্ছে পরিবহন। যেমন মানুষের দেহে রক্ত এবং লসিকা কিন্তু পরিবহনের কাজটা করে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে এই পরিবহনের কাজটা করে থাকে পরিবহন টিস্যু অথবা ভাস্কুলার টিস্যু। এই ভাস্কুলার টিস্যুর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। এখন একটা ব্যাপার তোমাদেরকে বলি যে কোন কোন উদ্ভিদে অথবা কোথায় কোথায় আমরা ভাস্কুলার টিস্যু পাই না। কোথায় কোথায় আমরা ভাস্কুলার টিস্যু পাই না একটু খেয়াল করি। প্রথম হচ্ছে আমাদের শৈবাল, শৈবালে পাবো না। ছত্রাকেও কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না। ব্রায়োফাইটাতেও কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না। মনে থাকবে? তাহলে এই তিনটার মধ্যেই কিন্তু আমরা ভাস্কুলার টিস্যু পাবো না। আমরা প্রথম ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু পেয়ে থাকি টেরিডোফাইটায় গিয়ে। মনে থাকবে? এরপরে এখানে খেয়াল করো, এদের জননাঙ্গ এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। এটার মানে কি আমরা একটু খেয়াল করি। যদি আমরা এটা দেখি তাহলে কিভাবে দেখবো, একটু খেয়াল করি আমরা।
আচ্ছা, খেয়াল করি জননাঙ্গ বলতে আমরা আসলে কি বুঝাই। দেখো, জননাঙ্গ, জননাঙ্গ মানে হচ্ছে জনন অঙ্গ, যেটার মধ্যে জনন কোষ তৈরি হয়। তাহলে জনন কোষ সৃষ্টিকারী অঙ্গটাই হচ্ছে জননাঙ্গ। যেমন পুরুষের ক্ষেত্রে প্রধান জননাঙ্গ কোনটা? শুক্রাশয় বা টেস্টিস, কারণ টেস্টিসের মধ্যে কি তৈরি হয়? আমাদের শুক্রাণুটা তৈরি হবে, রাইট? আর যদি বলি কোন একটা নারী দেহের জননাঙ্গ কোনটা? প্রধান জননাঙ্গ হচ্ছে ওভারি বা গর্ভাশয়, কারণ সেখানের মধ্যে ডিম্বাণু তৈরি হয়। তো এখন চিন্তা করো, আমরা চলে যাব কোথায় জানো? আমরা চলে যাব হচ্ছে একটা টেরিডোফাইটার মধ্যে অথবা একটা ব্রায়োফাইটার মধ্যেই গেলাম। তো ধরো ব্রায়োফাইটার এটা হচ্ছে একটা জননাঙ্গ, ওকে? ব্রায়োফাইটার এটা হচ্ছে একটা জননাঙ্গ। তো জননাঙ্গের বাইরে একটা লেয়ার অথবা আবরণী থাকতে পারে। এই আবরণী থাকা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। আবরণী থাকতে পারে, কিসের কথা বলতেছি? ব্রায়োফাইটা অথবা টেরিডোফাইটার কথা। তাদের জননাঙ্গ যদি এই সাদা সার্কেলটা হয়, তার চারদিকে একটা আবরণী থাকে, যেই আবরণী থাকা একটা উন্নত বৈশিষ্ট্য। তো এই আবরণীটাকে বলা হয় বন্ধা কোষের আবরণী। কোন কোষের আবরণী? বন্ধা কোষের আবরণী। বন্ধা কোষ মানে কি? যেই কোষ থেকে কখনো কোনো জনন কোষ তৈরি হয় না, সেটাকে বলা হয়ে থাকে বন্ধা কোষ। বুঝতে পারছো? ওকে, বন্ধা কোষের আবরণী মানে কি? যেই কোষ থেকে কোনো জনন কোষ তৈরি হয় না। তাহলে জননাঙ্গের ভেতরের এই জায়গায় যে কোষগুলো আছে সেখান থেকে জনন কোষ হতে পারে, কিন্তু এর আবরণী থেকে কোনো জনন কোষ তৈরি হবে না। এটাকেই বলে থাকি আমরা বন্ধা কোষের আবরণী। ব্রায়োফাইটায় আমরা দেখতে পারি, টেরিডোফাইটায় দেখতে পারি, কিন্তু শৈবাল এবং ছত্রাকের মধ্যে কখনো কিন্তু বন্ধা কোষের আবরণী থাকবে না। বুঝতে পারছো? শৈবাল কিংবা ছত্রাকের মধ্যে কখনো বন্ধা কোষের আবরণী থাকবে না। জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে একটু বইলো। ওকে, তারপরে দেখো 4 নাম্বারটা, এদের স্পোরাঞ্জিয়া অথবা রেণুথলি সর্বদাই এককোষী। স্পোরাঞ্জিয়া অথবা রেণুথলি সর্বদাই এককোষী। এখন স্পোরাঞ্জিয়া অথবা রেণুথলি এই জিনিসটার মানে কি আমরা একটু দেখি। স্পোরাঞ্জিয়া, খেয়াল করো, একটা কথা এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে স্পোর অথবা রেণু কি জিনিস। মনে রাখবা, স্পোর অথবা রেণু কোন একটা উদ্ভিদের অযৌন প্রজননে ব্যবহৃত হয়। অযৌন প্রজননে কি ব্যবহৃত হয়? স্পোর অথবা রেণুর মাধ্যমে কোন একটা উদ্ভিদের অযৌন প্রজনন হয়ে থাকে। ক্লিয়ার জিনিসটা? ভাইয়া, বন্ধা কোষের আবরণী কি জননাঙ্গকে সুরক্ষিত রাখা, এটার মেইন কাজ হচ্ছে এটাকে প্রোটেকশন দেয়া, আর কোনো কাজ নাই এটার। ওকে, এবার দেখো, এই যে স্পোর অথবা রেণু, এরা হচ্ছে অযৌন প্রজননে হেল্প করে থাকে। তাহলে যেই অঙ্গের মধ্যে কোন একটা স্পোর অথবা রেণু তৈরি হবে, সেটা হচ্ছে রেণুথলি। আর এই রেণুথলিটাকেই বলা হয় স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া, ঠিক আছে? এখন ধরো এই যে লোয়ার ক্রিপ্টোগ্যামাস যেগুলো আছে, যেমন ধরো শৈবাল কিংবা ছত্রাক, এদের স্পোরাঞ্জিয়া অথবা রেণুথলি হয় এককোষী। কিন্তু হায়ার ক্রিপ্টোগ্যামাস যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ওদের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াটা বহুকোষী হতে পারে। মনে থাকবে জিনিসটা? তাহলে স্পোরাঞ্জিয়া বা রেণুথলি মানে কি? এটার মধ্যে স্পোর বা রেণু তৈরি হয়। এই রেণুর কাজ কি? রেণুর কাজ কি পড়াশোনা করা? না, রেণুর কাজ হচ্ছে কি? অযৌন প্রজননে সহায়তা করা। আমরা দেখবো একটু পরে যে রেণুটা আসলে কোথায় লাগতেছে আমার। এরপরে দেখো 5 নাম্বারটা, এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হবে না। এটার মানে কি? এটার মানে বুঝতে হলে আমাদের একটু শৈবালের লাইফ সাইকেলটা একটু দেখতে হবে। খেয়াল করি, আমরা একটু খেয়াল করি। ধরো মানুষের ক্ষেত্রে, ধরো এটা হচ্ছে একটা ইউটেরাস, আমি আঁকলাম, এটা হচ্ছে একটা ইউটেরাস, এটা হচ্ছে ফেলোপিয়ন টিউব, এটা হচ্ছে ডিম্বাণু। তো যাই হোক, ডিম্বাণু থেকে কি হয়? এই জায়গাটায় ডিম্বাণু যেটা আছে, ফেলোপিয়ন টিউবের এই জায়গাটায় কি হয়? ডিম্বাণুটা নিষিক্ত হয়। কার দ্বারা? শুক্রাণুর দ্বারা। ঠিক আছে, মানুষের দেহের কথা বলতেছি। জরায়ুর পাশে ফেলোপিয়ন টিউব থাকে, ফেলোপিয়ন টিউবের ধরো এই জায়গাটায় শুক্রাণু ডিম্বাণুটাকে হচ্ছে নিষিক্ত করলো, তাহলে নিষেক হলো এখানে। নিষেক করা মানে হচ্ছে ফার্টিলাইজেশন হওয়া অথবা মিলিত হওয়া। তো নিষিক্ত হওয়ার পরে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হয়। এখন এই জাইগোটটা কই যায়? জাইগোটটা এই ফেলোপিয়ন টিউব নালী বেয়ে পরবর্তীতে কোথায় চলে আসে? পরবর্তীতে হচ্ছে আমাদের মায়ের জরায়ুতে চলে আসে। জরায়ুতে চলে আসলে জাইগোটের মধ্যে ক্রমাগত মাইটোসিস বিভাজন চলতে থাকে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে এককোষী জাইগোটটা বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এককোষী জাইগোটটা কিসে পরিণত হয়? বহুকোষী ভ্রূণে পরিণত হয়। বুঝতে পারছো জিনিসটা?
ওকে, এখন উদ্ভিদের ক্ষেত্রে জিনিসটা কিরকম হয় আমরা একটু দেখি। ধরো আবৃতবীজী একটা উদ্ভিদ, এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের একটা গর্ভাশয়। এটা কি? এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের একটা গর্ভাশয়। ওকে, গর্ভাশয়ের এই জায়গাটায় থাকে হচ্ছে ডিম্বাণু। এখান থেকে শুক্রাণু এসে কি নিষিক্ত করে? ডিম্বাণুটাকে নিষিক্ত করে। ডিম্বাণুটাকে নিষিক্ত করার পরে তো জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হওয়ার পরে জাইগোটের মধ্যে ক্রমাগত মাইটোসিস বিভাজন চলতে থাকবে এবং ক্রমাগত মাইটোসিস বিভাজন হতে 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 জাইগোটটা ভ্রূণে পরিণত হবে। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল করো, গর্ভাশয়ের অভ্যন্তরেই ডিম্বাণু সৃষ্টি হলো, জাইগোটও এখানেই সৃষ্টি হয়েছে, ভ্রূণও এখানেই সৃষ্টি হবে। তাহলে কি স্ত্রী জননাঙ্গের ভেতরেই জাইগোটটা বহুকোষী ভ্রূণে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম? আবৃতবীজী উদ্ভিদে স্ত্রী জননাঙ্গ অথবা গর্ভাশয়ের অভ্যন্তরে জাইগোট ভ্রূণে পরিণত হয়। জাইগোট কিসে পরিণত হয়? জাইগোটটা হচ্ছে ভ্রূণে পরিণত হয়। ক্লিয়ার জিনিসটা? এটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, মনে রাখতে হবে এটা। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিসে পরিণত হয়? এই জাইগোটটা ভ্রূণে পরিণত হয় স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থাতেই, মনে থাকবে জিনিসটা। কিন্তু শৈবাল কিংবা ছত্রাক তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। তাদের ক্ষেত্রে কখনো স্ত্রী জননাঙ্গের ভেতরে জাইগোট ভ্রূণে পরিণত হয় না। বুঝতে পারছো? কারণ ভ্রূণে পরিণত হওয়ার মতো সময়টাই ওরা পায় না। ওকে, বেশিরভাগ শৈবাল কিংবা বেশিরভাগ ছত্রাক আমরা দেখে থাকি হচ্ছে এদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড টাইপের, অনেক কিছু কথাবার্তা আছে। বাট আপাতত একটা কথা মনে রাখো যে এদের স্ত্রী জননাঙ্গের ভেতরে কখনো জাইগোটটা ভ্রূণে পরিণত হবে না। কাদের ক্ষেত্রে? শৈবালের ক্ষেত্রে কিংবা ছত্রাকের ক্ষেত্রে। ওকে, বুঝলাম কিনা আমাকে একটু বইলো, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এদের জাইগোটটা স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলো, খুবই ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা কথা কিন্তু আমরা শৈবালে গিয়ে আবার মানে ছত্রাকে গিয়ে আবার পড়বো এই সেম কথাবার্তাগুলা। এবার আসি 6 নাম্বারটা। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত হয়? সেলুলোজ নির্মিত হয়। ওকে, ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীরটা হবে কাইটিন নির্মিত। কাইটিন কোন ধরনের পদার্থ? কাইটিন হচ্ছে একটা জটিল পলিস্যাকারাইড। মনে থাকবে কাইটিন কি? কাইটিন হচ্ছে একটা জটিল পলিস্যাকারাইড। এটা ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা মনে রাখতে হবে। 7 নাম্বারটা খেয়াল করো, শৈবালের যৌন জনন 3 ধরনের হতে পারে। এখন এই 3 ধরনের যৌন জনন সম্পর্কে আমাদের ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। একটু খেয়াল করি আমরা, চলো। প্রথম যেই যৌন জনন পড়বো সেটা হচ্ছে আমাদের আইসোগ্যামাস। আইসোগ্যামাস, আইসো কথার মানে হচ্ছে একই ধরনের। একই কথা কিসের ক্ষেত্রে বললাম আমরা? এখানে শুক্রাণু আর ডিম্বাণু একই রকম, দেখা যায় দুইটাই সচল। সচল ডিম্বাণু, সচল শুক্রাণু, এটা হচ্ছে আমাদের আইসোগ্যামাস। এরা যখন মিলিত হবে এটা হচ্ছে আমাদের আইসোগ্যামাস। একই ধরনের জনন কোষ একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এরপরে আসে হচ্ছে আমাদের অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে দেখা যায় কি? অ্যানাইসো কথার মানে কি? অ্যানাইসো কথার মানে হচ্ছে আলাদা। অ্যানাইসো কথার মানে হচ্ছে আলাদা। ওকে, তবে অ্যানাইসের ক্ষেত্রে কি দেখা যায়? অ্যানাইসের ক্ষেত্রে আমরা দেখে যাই যে সচল শুক্রাণু আর হচ্ছে নিশ্চল ডিম্বাণু, কিন্তু দুইটার আকৃতি সেম। দুইটার আকৃতি কি? আকৃতি হচ্ছে একই ধরনের। এটার ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তাহলে অ্যানাইসো কথার মানে আলাদা, দুইটা আলাদা টাইপের জনন কোষ একত্রিত হয়ে জাইগোট তৈরি করা। এবার সবচেয়ে উন্নত প্রকৃতির যৌন জনন প্রক্রিয়াটা হচ্ছে উগ্যামাস। উগ্যামাসটা কিরকম? উগ্যামাসে মনে রাখবা বড় সচল ডিম্বাণু, এখানে বড় হয়ে গেছে কিন্তু, বড় সরি সচল না, বড় নিশ্চল ডিম্বাণু। কি বললাম? বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণু মিলিত হয়। উগ্যামাসে বড় নিশ্চল ডিম্বাণুর সঙ্গে ছোট সচল শুক্রাণু মিলিত হয়। তাহলে খেয়াল করো, এই উগ্যামাসটা হচ্ছে উন্নত প্রকৃতির যৌন জনন প্রক্রিয়া। উগ্যামাসটা হচ্ছে উন্নত প্রকৃতির যৌন জনন প্রক্রিয়া, যেখানে কি হয়? নিশ্চল বড় ডিম্বাণু ছোট সচল শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। ওকে, তাহলে এই 3 ধরনের আমরা কি দেখতে পাই? এই 3 ধরনের যৌন জনন প্রক্রিয়া আমরা মূলত দেখতে পাই। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমি যদি তোমাদের কাছে একটু প্রশ্ন করি এরকম যে শৈবালের ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট ভ্রূণে পরিণত হয়, এটা ট্রু নাকি ফলস হবে? দ্রুত আমাকে বলো। শৈবালের ক্ষেত্রে যদি আমি বলি যে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায়
স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কি তৈরি হয়? স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় আমাদের জাইগোটা ভ্রূণে পরিণত হয়। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এটা ঠিক হইলো কিনা। ওকে, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ভেরি গুড, এটা হবে হচ্ছে আমাদের ফলস। ওকে, এটা কি হবে? এটা হবে হচ্ছে ফলস। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, এটা একটু মিস্টেক হয়েছে খুব সম্ভবত। হ্যাঁ, একটু খেয়াল করি, অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রেও ডিম্বাণুটা সচল থাকে, কিন্তু বড় সচল ডিম্বাণু হবে, বড় সচল ডিম্বাণু হবে। ঠিক আছে, বড় সচল ডিম্বাণু। আর উগ্যামাসে হয়ে যাবে বড় নিশ্চল ডিম্বাণু। এই দুইটার মধ্যেই সচল থাকবে, উগ্যামাসের ক্ষেত্রে নিশ্চল হয়ে যাবে। ওকে, এটা একটু ক্লিয়ার করে নিও। ওকে, অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে হবে বড় সচল ডিম্বাণু। এই বড় কথাটাই হচ্ছে এদের মধ্যে অ্যানাইসো। ওকে, ভেরি গুড, আগেরটা হচ্ছে ফলস। তাহলে বুঝতে পারলাম, তাহলে যৌন জননের এই তিনটা প্রক্রিয়া আমাদের খুব ভালো মতো কিন্তু ক্লিয়ার হতে হবে, কারণ পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা এই তিনটা টার্ম কিন্তু দেখব, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং হচ্ছে উগ্যামাস। ক্লিয়ার হয়েছে? এখন দেখি আমরা, তো শৈবালের যৌন জননটা তিন ধরনেরই হতে পারে। আমরা দেখতে পারি যে ইউলোথ্রিক্সের মধ্যে দেখি আমরা আইসোগ্যামাস, আবার ফিউকাসের মধ্যে দেখি হচ্ছে মানে উগ্যামাস। অ্যানাইসোগ্যামাসের একটা উদাহরণ হচ্ছে প্যান্ডোরিনা, ইউডোরিনা, এগুলা আমরা পরে দেখব, এটা এক্সাম্পল পরবর্তীতে আছে, এখন আমরা দেখব না। 8 নাম্বারটা খেয়াল করি, অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল নিয়ে আমার আসলে আলাদা একটা রচনা লেখা উচিত, কারণ এটা অন্য একটা প্রকৃতির শৈবাল। কিরকম একটা শৈবাল আমরা একটু দেখি, মনে রাখবো আমরা যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এদের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এদের একটা নাম কি? সায়ানোব্যাকটেরিয়া। যেখানে বেশিরভাগ শৈবাল কিন্তু সুকেন্দ্রিক অথবা ইউক্যারিওটিক, সেই জায়গাটায় নীলাভ সবুজ শৈবালটা হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কথার মানে অবশ্যই বুঝিস তোর, আশা করি। প্রো কথার মানে হচ্ছে আদি, আদি কেন্দ্রিক অথবা আদি কোষী একটা শৈবাল হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। ওকে, তো এই নীলাভ সবুজ শৈবালের কয়েকটা এক্সাম্পল আছে, আমরা একটু মনে রাখি। নস্টক, অ্যানাবেনা, অ্যানাবেনা, অসিলাটারিয়া, অসিলাটারিয়া, নস্টক, অ্যানাবেনা, অসিলাটারিয়া, এই তিনটা হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবালের এক্সাম্পল। ওকে, তো এই নীলাভ সবুজ শৈবালটা মেইনলি মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা পালন করে। কথাটার মানে কি দেখি, আমরা জানি বায়ুর মধ্যে 78% থাকে হচ্ছে নাইট্রোজেন। সো সেই বায়ুর নাইট্রোজেনটাকে টেনে এনে মাটির মধ্যে আবদ্ধ করে এই নীলাভ সবুজ শৈবাল। সো মাটিতে নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে এই নীলাভ সবুজ শৈবাল, যারা সায়ানোব্যাকটেরিয়া নামে পরিচিত, যারা আদিকোষী, এবং কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম। আরেকটা ব্যাপার জেনে রাখো, আমরা জানি শৈবালের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড আছে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়াতে কোনো প্লাস্টিড থাকে না। সায়ানোব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে কিছু ক্রোমেটোফোর। কিছু কি থাকে? কিছু ক্রোমেটোফোর থাকে। এই ক্রোমেটোফোর হচ্ছে অনেকটা থাইলাকয়েডের মতো একটা আবরণী বা থাইলাকয়েডের মতো একটা থলে। এই থলের গায়ে কিছু পিগমেন্ট থাকে, যেই পিগমেন্ট গুলোর জন্য সে সালোকসংশ্লেষণ করতে পারে। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, অসিলেটরিয়া হবে। আচ্ছা, বানানটা মানে স্কিপ করো, বুঝতে পারছো? বানান হয়তো আমার ভুল হতে পারে, তোমরা সঠিক বানানটা দেখে নিও, এই হচ্ছে আমার কথা। নস্টক, অ্যানাবেনা, অসিলেটারিয়া। ওকে, অসিলেটারিয়া বানানটা তো অস্কিলেটারিয়া এরকমই তো হওয়ার কথা ছিল নাকি রে? হ্যাঁ, যাই হোক, আমার বানান ভুল হতে পারে, বাট নস্টক, অ্যানাবেনা, অসিলেটারিয়া, এই তিনটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটা মনে রেখো। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে না, এদের মধ্যে থাকবে ক্রোমেটোফোর, থাইলাকয়েডের মতো একটা থলে বা আবরণী থাকে, যেটার গায়ে কিছু পিগমেন্ট থাকতে পারে। বুঝতে পারলাম? তাহলে দেখি আমরা এই নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য দেখো গ্লাইকোজেন। খেয়াল করি, গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য আর কার কার? ছত্রাকের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু এই গ্লাইকোজেনটা সঞ্চিত খাদ্য হিসেবে ভূমিকা পালন করে। বুঝতে পারছি জিনিসটা? ঠিক আছে, এখন আমি আসলে বেসিকটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তুমি আগে বেসিকটা স্ট্রং করো শৈবালের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে, তাহলে পরবর্তী টার্মগুলো তোমাকে আর মানে পিঞ্চিং করবে না, জ্বালাবে না, কিংবা গুতাবে না। এখন থেকে তুমি যদি এগুলা ক্লিয়ার হয়ে যাও। এরা জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়, আমরা এটা জানি। এবং 10 নাম্বারটা, এদের সুস্পষ্ট যৌনক্রম অনুপস্থিত। যৌনক্রম কথাটার মানে কি? যেমন ধরো আমাদের জননকোষ, শুক্রাণু, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু মানুষ তো ডিপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের মধ্যে একটা ব্যারিয়ার আছে বা পার্থক্য আছে, এটা মানুষের ক্ষেত্রে একদম সুস্পষ্ট।
কিন্তু শৈবালের ক্ষেত্রে এই যৌনক্রমটা সুস্পষ্ট না। একটা প্রাণী বা উদ্ভিদ যত বেশি উন্নত হবে তার মধ্যে উন্নত প্রকৃতির যৌনক্রম দেখা যাবে, কিন্তু শৈবালের ক্ষেত্রে এই যৌনক্রমটা কি, যৌনক্রমটা হচ্ছে অনুপস্থিত ধরনের হয়ে থাকে। ওকে, ঠিক আছে, ফাইন। এবার দেখি আমরা আমাদের শৈবালের কিছু দৈহিক গঠন আছে, এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমরা একটু কিছু ট্রিক্স এর মাধ্যমে শেখার চেষ্টা করব। চলো, প্রথমে বলা আছে কিসের কথা, আণুবীক্ষণিক শৈবাল। একটু খেয়াল করো, তাহলে আণুবীক্ষণিক শৈবাল মানে কি, আমার এখানে অনুবীক্ষণ যন্ত্র দেখতে হবে রে পাগলা, আমি খালি চোখে এটা দেখতে পারবো না। এটার উদাহরণ দিছে প্রোক্লোরোকক্কাস। প্রো কথার মানে কি, আদি, তাহলে যে কোনো আদিকোষী কোন একটা জীব অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র আমার লাগে, তাহলে মুখস্থ হয়ে গেল, কোনো গুতাগুতি করবো না। এবার আসি দীর্ঘদেহী। দীর্ঘ মানে কি, অনেক লম্বা, অনেক বড়, তাহলে ম্যাক্রো। ম্যাক্রো কথার মানে হচ্ছে বড়, ম্যাক্রো কথার মানে হচ্ছে বড়, তাহলে ম্যাক্রোসিস্টিস হচ্ছে দীর্ঘদেহী। তারপরে দেখা হচ্ছে সচল এককোষী। সচল এককোষী মানে কি, ধরো এটা হচ্ছে একটা শৈবাল, এই শৈবালের একটা ফ্লাজেলা থাকে, তো এটার মনে রাখবো হচ্ছে মোনালিসা। ঠিক আছে, এখন ধরো মোনালিসা, মোনালিসা, মোনাস দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মোনালিসা। তা মোনালিসা তো একটা মানুষ, সে তো হাঁটতে পারে, তার মাথায় অনেকগুলো চুল আছে, ঠিক সেই রকম ক্ল্যামাইডোমোনাস যে শৈবাল, তার মাথায় অনেক চুল আছে, মানে ফ্লাজেলা আছে, এই জন্য সে সচল এককোষী, একাই হেঁটে যায়, তার কোনো কলোনি গঠন করে না, এরা একা একা হাঁটে, ক্ল্যামাইডোমোনাস বা মোনালিসা। শেষ। এরপরে দেখি আমরা কি আছে, এরপরে দেয়া আছে সচল কলোনিয়াল। তাহলে একটু খেয়াল করি, কলোনি মানে কি, যখন অনেকগুলা শৈবাল একসাথে এরকম অবস্থান করবে তখন সেটাকে বলি আমরা কলোনি বা সমাজ ব্যবস্থা। তাদের প্রত্যেকের এরকম ফ্লাজেলা থাকে বিধায় এরা হচ্ছে সচল কলোনি। এরা যখন যায় তখন আমরা বলি না যে এক গোয়ালের গরু, ঠিক আছে, যখন তুমি আর তোমার বন্ধুরা যখন কোনো আকাম কুকাম করো, তোমাদের দেখে বলে যে এই কটা তো সব এক গোয়ালের গরু, এই জন্যই তো এই অবস্থা, সবগুলো একই আকাম করতেছে, তাহলে ঠিক একই রকম। তো এই যে এক গোয়ালের শৈবালেরা, তারা সচল কলোনি, কলোনির সাথে দলবদ্ধভাবে তারা মূলত যাতায়াত করে থাকে। তো এদের এক্সাম্পল আমরা মনে রাখবো ভ্যাপ দিয়ে, ভ্যাপ, ভলভক্স ইউডোরিনা প্যান্ডোরিনা, ভলভক্স ইউডোরিনা আর হচ্ছে প্যান্ডোরিনা। ওকে, এটা হচ্ছে আমাদের সচল কলোনি। এরপরে দেখো, বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনিকে আমরা বলে থাকি সিনোবিয়াম। এই কথাগুলো যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন হুট করে তুমি আসমান থেকে পড়বা, এগুলো মোটেও বাইরের কথা না, বরং এগুলো যদি দিয়ে দেয়, ভাইয়া এতটি এক্সাম্পল কেমনে মনে রাখবো, ঠিক আছে। এই যে অমানিশা জাহান জারিন, দুঃখ পাস না, ঠিক আছে, আমি এমনিতেই এক্সাম্পল দিচ্ছি, আশা করি তুই অনেক ভালো পড়াশোনা করতেছিস, কিন্তু দেখা যাবে হচ্ছে তুই ও তোর বন্ধুরা তোরাই এই মেডিকেল ভর্তি পরীক্ষার 20 দিন আগে এসে বলবি ভাই এখন থেকে পড়াশোনা করলে কি চান্স পাবো কিনা। ঠিক আছে, আমার কথা হচ্ছে তুমি ভয় যদি পেয়ে যাও তাহলে তোমার আগানো তো হলো না। ভাই তুমি কম্পিট করবা কাদের সাথে, এডমিশন টেস্ট। এবারে আমি যদি এইচএসসি এর কথাই বলি, এইচএসসি তে মনে হয় কত পার্সেন্ট ফেল করছে জানি রে, খেয়াল নাই, 40% এর বেশি মনে হয় ফেল করছে একদম, মানে পাস করতে পারে নাই রে পাগলা, বুঝছিস, মানে এ প্লাস তো দূরের কথা, পাসই করতে পারে নাই। এক নাম্বার সিনারিও গেল। 2 নাম্বার এ প্লাস পাইছে কয়জন, অনেক কম। এই গেল একাডেমিকের আলাপ, চলে আসলাম এডমিশনে। আমার মনে হয় যারা আমাদের সাথে প্রি মেডিকেলে জার্নি করতেছে সবার টার্গেট হচ্ছে মেডিকেল ইনশাল্লাহ, তাই না। ওইখানে কম্পিট করবে 1 লাখের বেশি শিক্ষার্থীর সাথে, তার মধ্যে 5000 প্লাস হচ্ছে চান্স পাবে, বাকি 95,000-এর মানে জীবন শেষ হয়ে যাবে সেটা আমি কখনোই বলবো না, কারণ মেডিকেলে চান্স না পাইলেই যে জীবন একদম শেষ এটা কখনোই না, কিন্তু আমার এটা টার্গেট বা গোল ফিল আপ হলো না, 95,000-এর গোল ফিল আপ হবে না, 5000-এর শুধু গোল ফিল আপ হবে। তো গোল ফিল আপ কাদের হবে, এই যে যারা বলবে যে ইনশাল্লাহ পারবো, চেষ্টা করি, দেখি, এক্সাম্পল আর কি। যারা চান্স পাবে তারা তো এক্সাম্পল গুলো মুখস্থ করতেছে, যারা চান্স পাবে তারা তো আমার মতো বসে থেকে সময় নষ্ট করতেছে না, যখনই ওরা টাইম পাচ্ছে তখনই ওরা রিভিশন দিচ্ছে, বাট আমি এটা রিভিশন দিচ্ছি না বিধায় আমার চান্স হবে না। এই রিয়েলাইজেশনটা আসতে হবে মনের মধ্যে। ওকে, এই রিয়েলাইজেশনটা আসতে হবে মনের মধ্যে। এটা যতক্ষণ পর্যন্ত না আসবে তুমি প্রতিযোগিতার ধারে কাছেও নাই। সো তুমি যখনই বলবা যে ভাইয়া আমি যখন কোন একটা কিছু থেকে ভয় পাচ্ছি, অথবা আমি যদি কোন একটা পড়া দেখে ভয়ে আমি পড়াটা স্টাডি করতে পারতেছি না, আমার হাড়ু কাঁপা শুরু করছে, তার মানে আমি প্রতিযোগিতায় এখনো ঢুকতে পারি নাই, তো আমি 1 লাখের মধ্যে তোমাকে গণ্য করব না। ক্লিয়ার, বুঝতে পারছি। মন খারাপ করার কিছু নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম জিনিসটা। সো এই কথাবার্তাগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, পজিটিভ অ্যাফার্মেশনটা নিয়ে আসো। যতবার মনে হবে আমি পারবো না, ইনশাল্লাহ আমি পারবো, ঠিক আছে, ইনশাল্লাহ আমি পারবো। ক্লিয়ার জিনিসটা। এবং
অমানিশা তুমি এটা মুখস্থ করবা ভাইয়ার ক্লাসে বসে, ভাইয়া যেরকম পড়াই দিচ্ছে সেই পড়াটা ফলো করো, যখন ভাইয়া প্রশ্ন করবে প্রশ্নের অ্যান্সার করো, ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যাবে। এজন্যই তো তোমরা দুরন্ত প্রয়াসে ভর্তি হয়েছো, এজন্যই তোমরা আরটিডিএস এর সঙ্গে যুক্ত হয়েছো, ক্লাসের পড়া ক্লাসে শিখে নিব। নাইলে ভাইয়া দেখো 2 পৃষ্ঠা এখনো পড়াইতেছে, কেন পড়াইতেছে? বেসিকটা স্ট্রং করানোর জন্য। ভাইয়া কোন ফাঁকে যে মানে ধাম করে একটা টান দিয়ে দিবে তোমরা এখন বুঝবা না। ওকে, সো আমার সঙ্গে সঙ্গে থাকো, আমার সঙ্গে সঙ্গে আগাও, দেখবা পড়াশোনা ইজি লাগতেছে। ক্লিয়ার? ঠিক আছে, ইনশাআল্লাহ পারবো আমরা। তাহলে দেখি আমরা, সচল কলোনিয়াল হচ্ছে ভ্যাব, ভলভক্স, ইউডোরিনা আর হচ্ছে প্যান্ডোরিনা। এখন দেখো এই কলোনিটা কিভাবে সৃষ্টি হয়, আমি একটা তোমাদের কথা বলি। পাশাপাশি দুইটা কোষের মধ্যে সাইটোপ্লাজমিক সংযোগকে আমরা বলে থাকি প্লাজমোডেজমাটা। পাশাপাশি দুইটা কোষের মধ্যে বা পাশাপাশি দুইটা এককোষী শৈবালের মধ্যে যে সাইটোপ্লাজমিক সংযোগ থাকে সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এর মাধ্যমে এরা কলোনি তৈরি করে থাকে বা সংঘবদ্ধ অবস্থায় থাকে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এরপরে দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারে বলা হয়েছে নিশ্চল এককোষী, তার মানে তাদের কোনো ফ্লাজেলা থাকবে না। নিশ্চল কথার মানে কি? তাদের কোনো ফ্লাজেলা থাকবে না। সো ক্লোরো, ক্লোরো কথা মানেই তাদের কোনো ফ্লাজেলা নাই, তারা হবে হচ্ছে নিশ্চল প্রকৃতির। ওকে, মুখস্থ। বহুকোষী এবং পাতার মতো, পাতা মানে কি? পাতা মানে তো এইটা, তাই না? তাহলে বহুকোষী পাতার মতো, পাতা আলভা। আমার সঙ্গে সঙ্গে বলো, পাতা আলভা, পাতা আলভা। শেষ, মুখস্থ হয়ে গেল। এবার আসো বহুকোষী ফিলামেন্টাস এবং অশাক মানে কি? খেয়াল করি, আমি যদি একটা এরকম শৈবাল আঁকি, এই শৈবালের মধ্যে আমি ধরো 5টা কোষ দিব, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, এটা একটা বহুকোষী শৈবাল। এই বহুকোষী শৈবালটা দেখতে অনেকটা ফিতার মতো, এই জন্য এটাকে বলা হয় ফিলামেন্টাস। তাহলে ফিলামেন্টাস কথার মানে কি রে? ফিলামেন্টাস কথার মানে হচ্ছে এরা ফিতার মতো দেখতে হয়। তুমি এখানে কোনো শাখা প্রশাখা দেখতে পাচ্ছ? বলবা পাচ্ছি না ভাইয়া, তার মানে এরা হচ্ছে অশাক প্রকৃতির। তাহলে বহুকোষী ফিলামেন্টাস অশাক কোনটা হবে? আস। তোমরা কথায় কথায় বলো না আমার পড়া হচ্ছে না রে, আস। আস ভাই আস, মানে কমেন্ট সেকশনে আস ভাই আস বলে যায়, কিন্তু তুমি দেখবা তোমার এই সর্বরূপী বন্ধুটা সবকিছু পড়াশোনা রেখে মানে ঠিকই এখন কমেন্টে বলতেছে পড়াশোনা হচ্ছে না, আর তুমি বলবো আস ভাই আস। ঠিক আছে, তো আস মানে কি? আস মানে ইউলোথ্রিক্স আর হচ্ছে স্পাইরোগাইরা, তারা বহুকোষী ফিলামেন্টাস অশাক। ক্লিয়ার? গেল। এবার আসি আমরা, বহুকোষী ফিলামেন্টাস মানে ফিতার মতো ঠিকই আছে, কিন্তু শাখান্বিত হয়ে গেছে। এখন ধরো আমি এটার গায়ে কিছু ফোড়া দিয়ে দিলাম, ফোড়া মানে তো বুঝো কিছু গোটা গোটা উঠলো, তার মানে কি? কিছু শাখা প্রশাখা বের হইলো, এটাকে আমরা মনে রাখবো ফোড়া দিয়ে, ক্ল্যাডোফোরা, কিটোফোরা। এটা হচ্ছে বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত। তাহলে ফোড়া থাকা মানেই হচ্ছে শাখান্বিত। ক্লিয়ার? আস মানে হচ্ছে অশাক। শেষ। এবার আসি বহুকোষী এবং হেটেরোট্রাইকাস। বহুকোষী এবং হেটেরোট্রাইকাস। তো বহুকোষী হেটেরোট্রাইকাস কথাটা কিরকম? যে এই শৈবালটা মাটিতে এরকম শয়ান অবস্থায় থাকে, এরকম শয়ানো বা শোয়ানো অবস্থায় থাকে এবং এরা বহুকোষী হয়। ঠিক আছে, বহুকোষী এবং হচ্ছে হেটেরোট্রাইকাস। হেটেরো কথা মানে ভিন্ন ভিন্ন, অর্থাৎ এদের দেহের বিভিন্ন মানে দেহের অংশগুলা দেখতে এক একটা এক এক রকমের হয়ে থাকে, এজন্য এটা হচ্ছে হেটেরোট্রাইকাস টাইপের। ওকে, এটার উদাহরণ হচ্ছে কিটোফোরা। এটার উদাহরণ কোনটা? এটার উদাহরণ হচ্ছে কিটোফোরা। তাহলে আমাদের হেটেরোট্রাইকাস, ট্রাইকাস কোনটা? কিটোফোরা। ট্রাইকাস, কিটোফোরা। শেষ। এবার আসো সাইফন। মনে রাখবা সাইফন ভাউচার, সাইফন ভাউচার, সাইফন ভাউচার। মনে থাকবে, মানে ভাউচেরিয়া, সাইফন ভাউচার। এখনই তোমাদেরকে একটু বলে রাখি, যেই উদ্ভিদ কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়, যেই উদ্ভিদ কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি সিনোসাইটিক। যেই উদ্ভিদ কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় সেগুলোকে আমরা বলে থাকি সিনোসাইটিক। এই সিনোসাইটিকের এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল হচ্ছে মনে রাখবা ভাইবস দিয়ে মনে রাখবা, ভাইবস। ওকে, মানে ধরো ক্লাস করতেছো, ক্লাস করার সময় একটা ভাইব কাজ করতেছে না মনের মধ্যে, তো ভাইবস দিয়ে মনে রাখবা। একটা হচ্ছে ভাউচেরিয়া, ভাউচেরিয়া। বিতে মনে রাখবো হচ্ছে বোট্রিডিয়াম, বোট্রিডিয়াম। আর এসে হচ্ছে কি? এসফেরোপ্লিয়া। ওকে, এসফেরোপ্লিয়া। তো ভাউচেরিয়া, বোট্রিডিয়াম এরা হচ্ছে শৈবাল, এরা হচ্ছে সিনোসাইটিক শৈবাল, কারণ এসব শৈবালের একটা কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস পাওয়া যায়। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছি? ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কিনা বলো, মুখস্থ হচ্ছে কিনা আমাকে একটু জানাও। তাহলে দেখো আমরা এটা পড়লাম কি কি? ভাউচেরিয়া, বোট্রিডিয়াম এরা হচ্ছে সিনোসাইটিক শৈবাল, আর এই ভাউচারটাই হচ্ছে সাইফন, সাইফন ভাউচার। এবার আসো জালের মতো। খেয়াল করো জাল কই ফেলে? জাল কি তুমি মরুভূমির মধ্যে বালির মধ্যে ফেলো? কথা হচ্ছে না। জাল তুমি তো মুরগি ধরার জন্য তুমি জাল ফেলতে পারো,
জাল দিয়ে মুরগি ধরা যাইতে পারে, কি বলো? যদিও ধরে না, তাও ধরা যাইতে পারে। যাই হোক, তো জাল দিয়ে তো নরমালি মাছই ধরে। তো মাছ কই থাকে? পানির মধ্যে থাকে। তো হাইড্রো, হাইড্রো কথার মানে হচ্ছে পানি। তাহলে জালের মতো কোনটা? হাইড্রোডিকটায়ন। মনে রাখবে এভাবে। এবার আসো, দেহ পর্ব মধ্য পর্ব সদৃশ। তো পর্ব মধ্য পর্ব কি? ব্যাপারটা তো আমাদের বোঝা উচিত নাকি রে? চলো একটু বুঝে আসি। পর্ব মধ্য পর্ব কি জিনিস? ধরো এটা একটা গাছের কাণ্ড, এই গাছের এই কাণ্ডের এই জায়গাটা থেকে একটা পাতা বের হলো, এটাকে বলা হয় থাকে পর্ব। তাহলে কাণ্ডের যে অংশটা থেকে একটা পাতা, ফুল বা মুকুল তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের পর্ব। এই রকম দুইটা পর্বের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয়ে থাকে পর্ব মধ্য। ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে পর্ব মধ্য। মনে থাকবে, দুইটা পর্বের মাঝখানের যেই জায়গাটা সেটাকে আমরা বলে থাকি পর্ব মধ্য। তো এইরকম যেই শৈবালের দেহটা পর্ব মধ্য পর্ব বিশিষ্ট, এটার উদাহরণ হচ্ছে কারা। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে কারা। মনে রাখবা, কারা হচ্ছে এমন একটা ধরনের শৈবাল যে শৈবালটা অনেকটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতো বৈশিষ্ট্য সমৃদ্ধ। বুঝতে পারছো? উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন, এটা হচ্ছে কারা। এটা উন্নত প্রকৃতির শৈবাল, একটু মাথায় রাখবা এটা। এবার আসো, আমরা জানি শৈবাল হচ্ছে সমাঙ্গদেহী বা থ্যালয়েড প্রকৃতির, কিন্তু কিছু উন্নত প্রকৃতির শৈবালের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে। ওই শৈবালটার নাম হচ্ছে সারগাসাম। তাহলে যে শৈবালের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, ওইটা হচ্ছে সারগাসাম। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সবচেয়ে উন্নত প্রকৃতির কিছু শৈবালের নাম বলো, এর মধ্যে তিনটা নাম আমার আগে আসবে। এক নম্বর হচ্ছে সারগাসাম, এটা মূল কাণ্ড পাতা থাকে। একটা হবে কারা, কারার মধ্যে পর্ব মধ্য পর্ব থাকে। আরেকটা হবে হচ্ছে ফিউকাস, এই ফিউকাসের মধ্যে উ গ্যামাস টাইপের যৌন জনন হয়ে থাকে। আমরা জানি যে উ গ্যামিটা হচ্ছে যৌন জননের সবচেয়ে উন্নত পদ্ধতি। এটা হয় কোন শৈবালে? ফিউকাসের মধ্যে। আমরা মনে রাখবো উ ফু, উ ফু, উ গ্যামাসটা হয় ফিউকাসের মধ্যে। আমরা এটা পরে দেখব। এবার আসি, আমাদের এই শৈবালের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট গুলো আছে তাদের আকৃতিগুলো আমরা এখন মুখস্থ করব। প্রথমে আসি স্পাইরোগাইরা। স্পাইরো কথাটা হচ্ছে স্পাইরাল থেকে আসছে। স্পাইরাল মানে সর্পিল আকৃতির, মানে এরকম পেঁচানো টাইপের, পেঁচানো টাইপের। ঠিক আছে, তাহলে সর্পিল আকার হবে কোনটা? স্পাইরোগাইরায়। ক্ল্যামাইডোমোনাস, তাহলে ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যাম ক্ল্যাম ক্ল্যাম, কাপের মতো। ক্ল্যাম মানে হচ্ছে কাপের মতো বা পেয়ালার মতো। এই জন্য ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে কি ধরনের? পেয়াল আকৃতির। তারপরে আসি হচ্ছে কাউলার পা। ঠিক আছে, কাউলার পা, কাউলার পা। তো এরা আমি এভাবে মনে রাখতাম আসলে, আমি মানে খুবই অ্যাবসার্ড চিন্তা ভাবনা করতে পছন্দ করতাম, এখনো করি আসলে। তো কাউলার পা যখনই বলতাম তখন আমার মাথায় আসতো খালি কাউয়ার পা, যে কাউয়ার ঠ্যাং আমারে দিছে থালার মধ্যে। ঠিক আছে, কাউয়ার ঠ্যাং আমারে দিছে হচ্ছে থালার মধ্যে। তো এটা পড়তে পড়তে এমন একটা অবস্থা আসছে যে হলে আমি যখন আসলাম, হলে আসার পরে দেখি যে মুরগিগুলার যখন আমি লেগ পিস অর্ডার দিই, ঠ্যাংয়ের সাইজ থাকে এর দূর। এখন আমার মাথায় আসে না যে মুরগির লেগ পিসের সাইজ এর দূর কেন হবে, তখনই খালি মনে হয় কাউয়ার ঠ্যাং দিল কিনা। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, কাউলার পা, কাউয়ার পা তোমার থালার মধ্যে খাইতে দিছে, তাহলে কাউলার পা হচ্ছে থালার মতো ক্লোরোপ্লাস্ট। এবার আসি হচ্ছে জালিকাকার, এটা ইডোগোনিয়াম। গার্ডেল আকৃতির হচ্ছে ইউলোথ্রিক্স এর মধ্যে পাওয়া যায়। এখন গার্ডেল মানে কি? ছেলেরা যে বেল্ট পরো, বেল্টের যেই মানে বাকলটা থাকে ওইটাকে বলা হয় গার্ডেল। মানে আমরা বলতে পারি গার্ডেল বা ফিতা আকৃতির, দুইটা একই ধরনের, অনেকটা ফিতা অথবা গার্ডেল আকৃতির। এটার উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। ওকে, আর তারকার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় জিগনেমার মধ্যে। একটু খেয়াল করি, জিগজ্যাগ মানে কি? এরকম জিগজ্যাগ প্যাটার্ন দেখছো, তারার মতো জিগজ্যাগ প্যাটার্ন, এটা দেখা যায় হচ্ছে জিগনেমার মধ্যে। ওকে, তাহলে জিগনেমা হচ্ছে তারার মতো আমাদের ক্লোরোপ্লাস্ট। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও। আমি যদি বলি যে কোন শৈবালে পর্ব মধ্য পর্ব থাকে, কমেন্টে জানাও কোন শৈবালে পর্ব মধ্য পর্ব থাকে, কোন শৈবালে পর্ব মধ্য পর্ব থাকে। ওকে, হে পাগলারা একটু জানাতো পড়াগুলো কি মুখস্থ হচ্ছে, মাথার মধ্যে কি ঢুকতেছে কিনা বল। আজকের পড়াটা হচ্ছে মুখস্থ ভিত্তিক পড়াশোনা, কিন্তু আমরা যত ভালো মতো বুঝে পড়তে পারবো, একটু কিওয়ার্ড গুলা ভেঙে পড়বো, আর যেখানে মুখস্থ করার জিনিস সেখানে একটু চিন্তা ভাবনা করে পড়বো। ঠিক আছে, নেমোনিক্সও লাগে না, একটা স্টোরি চিন্তা করে করে পড়বো। ঠিক আছে, গল্পের মাধ্যমে তুমি যে জিনিসটা পড়বা এটা বিশ্বাস করো সবচেয়ে বেশি মাথায় থাকে। ওকে, কারণ দেখো নেমোনিক্স, কিছু নেমোনিক্স আছে কিরকম, যেমন ভেপের মতো। ভেপ হচ্ছে আমি জাস্ট প্রথম অ্যালফাবেটটা নিয়ে আমি একটা নেমোনিক বানাই ফেলছি।
আর এখানে কাউলার পাকে আমি বানাইছিলাম কাউয়ার পা, এটা থাকে থালার মধ্যে। আমার কাছে স্ট্রং নেমোনিক মনে হয় হচ্ছে স্টোরিটা, আমি এটা দিয়ে বেশি জিনিস মনে রাখতে পারতাম। তোমরা যদি এই জিনিসটা প্র্যাকটিস করো তাহলে তোমরাও পারবা। এরপরে বলো, কোন শৈবালের দেহে মূল কাণ্ড পাতায় বিভক্ত? কোন শৈবালের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত? আচ্ছা, ওকে। তো তাসনিম তুলি আরেকটা প্রশ্ন করছে যে এগুলো সব মুখস্থ করতে হবে ভাইয়া। এখন আমি তোমাদের একটু আগে যে বয়ানটা দিছি, এই বয়ানটা মনে হয় তাসনিম তুলি মিস করছে। তোমরা তোমাদের জাতির কাছে প্রশ্ন, তাসনিম তুলি এডমিশন একাডেমিক পরীক্ষায় ভালো করবে কিনা? তোমাদের উত্তর হবে ইনশাআল্লাহ অবশ্যই ভালো করবে, এবং আমরাও সাথে সাথে ভালো করব। কারণ ক্লাসের পর আমরা ক্লাসে পড়বো, ক্লাসে যা কিছু পড়াইছি সেদিনের পড়া সেদিন শেষ করে ফেলবো। ওকে, আমাদের পড়াশোনার জার্নি আজকে থেকেই শুরু হোক, বুঝতে পারছো? যারা এখন থেকে পাপিষ্ঠ ছিলা, মানে এখন পর্যন্ত যারা পাপিষ্ঠ ছিলা, আজকে থেকে তওবা করে পুণ্যবানের কাতারে চলে আসো। তা না হলে দেখবা হচ্ছে দিন একদম অন্ধকার। ঠিক আছে, দিনের বেলাও চোখের মধ্যে আসমানের তারা দেখতেছো, তো সাবধান। হ্যাঁ, ইনশাল্লাহ ও পারবে, তোমরাও পারবা। ঠিক আছে, কারণ কি, কারণ সাদি ভাই বয়ান দিছে এই জন্য। ওকে ফাইন, তাহলে মুখস্থ হয়েছে আশা করি। সার্গাসাম আমরা পারছি। এবার তুমি আমাকে বলো যে বহুকোষী ফিলামেন্টাস অশাক কি কি আছে শৈবাল? বহুকোষী ফিলামেন্টাস অশাক কি কি আছে একটু আমাকে জানাও। ওকে, এবার দেখি আমরা শৈবালের দৈহিক গঠনের মধ্যে আমরা একটু আসি। শৈবালগুলা হচ্ছে সুকেন্দ্রিক শৈবাল, কিন্তু নীলাভ সবুজ শৈবালটা ছিল প্রাককেন্দ্রিক, আমরা এটা জানি। এখন এই শৈবালের মধ্যে অনেক কিছু দেয়া আছে, আমরা এখান থেকে সবকিছু পড়বো না। আমরা সিনোসাইটিক বলতে আমরা বলছিলাম যে শৈবালের কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়, সেটাই হচ্ছে সিনোসাইটিক। উদাহরণ পড়ছিলাম ভাইভস দিয়ে, এর মধ্যে ভাউচেরিয়া আর বোট্রিডিয়ামটা হচ্ছে আমাদের শৈবাল। এবার আসি ডায়াটম। ডায়াটম কি জিনিস? ডায়াটম হচ্ছে এক ধরনের এককোষী শৈবাল। ওকে, ডায়াটমের পরিচয় কি? ডায়াটমের পরিচয় হচ্ছে এককোষী একটা শৈবাল, এককোষী শৈবাল। তো এই ডায়াটমের একটা ইম্পর্টেন্ট গঠন, সেটাকে আমরা বলে থাকি ফ্রুস্টিউল বা ফ্রুস্টিউল। ফ্রুস্টিউল কথার মানে কি? ডায়াটমের কোষ প্রাচীর, ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময়। তোমরা কি এই ওয়ার্ডটা খেয়াল করছো? সিলিকা মানে বুঝো সিলিকন ডাইঅক্সাইড, কাচের প্রধান উপাদান বা বালিতে পাওয়া যায় এই সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড। সেই সিলিকাটা আমরা পাইছি ডায়াটমের কোষ প্রাচীরের মধ্যে, সেই গঠনটাকে আমরা বলে থাকি ফ্রুস্টিউল। এই জন্য ক্লাস করতে হবে। ওকে, কারণ ফাঁক ফোকরের বেশিরভাগ জিনিসপত্র তোমাদের চোখে পড়বে না, আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিব যে এইখানে এই জায়গাটা দেখ আছে রে পাগলা, এখানে এই জায়গাটা আছে, সিলিকা আছে ডায়াটমের মধ্যে, সেটা হচ্ছে ফ্রুস্টিউল। মনে থাকবে? ওকে, এবার আসি কোনটা কোনটা এককোষী কোনটা কোনটা বহুকোষী, আমরা এখন এই চার্ট থেকে একবারে দেখে ফেলবো। খেয়াল করি আমরা, এইখানে শৈবালের শ্রেণী বা ক্লাস দেয়া আছে। যারা জুওলজির প্রথম যে অধ্যায়টা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়ছো, সেখানে দেখছো তোমরা যে আমাদের করডাটার মধ্যে অনেকগুলা কিন্তু শ্রেণী থাকে, তাই না? করডাটার মধ্যে অনেকগুলা শ্রেণী ছিল, কাশারাম দিয়ে আমরা মনে রাখছিলাম, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তাই না, অ্যামফিবিয়া, এগুলো হচ্ছে শ্রেণী। তো শৈবালের শ্রেণী হচ্ছে এগুলা, খেয়াল করো। শৈবালের শ্রেণীর মধ্যে মনে রাখবা শুধুমাত্র এই দুইটা, ফিওফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা, এই দুইটা হয়ে থাকে বহুকোষী প্রকৃতির। তাহলে এই দুই শ্রেণীর শৈবাল হচ্ছে বহুকোষী, বাকি সকল শৈবাল বেশিরভাগ ক্ষেত্রে এককোষী প্রকৃতির হয়ে থাকে। মনে থাকবে জিনিসটা? ওকে, বুঝতে পারলাম জিনিসটা? ওকে, তাহলে আমাদের বহুকোষী শৈবালের মনে রাখবে দুইটা জিনিস, একটা হচ্ছে ফিওফাইটা আর একটা হচ্ছে রোডোফাইটা, আর বাকি তিনটাই হচ্ছে এককোষী শৈবাল প্রকৃতির। তাহলে একটা জিনিস আমরা মুখস্থ করলাম। এরপরে আমরা চলে আসবো এদের সঞ্চিত খাদ্যের মধ্যে। আগে চলে আসি, খেয়াল করি আমরা ক্লোরোফাইটা। ক্লোরো কথার মানে কি রে? ক্লোরো কথার মানে হচ্ছে সবুজ, তার মানে কি সবুজ শৈবাল। এটার সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। আমরা জানি যে সবুজ উদ্ভিদ যদি হয়, সঞ্চিত খাদ্য তো অবশ্যই স্টার্চই হয়ে থাকে, তাহলে মুখস্থ করার কিছু নাই। এরপরে আসে হচ্ছে ক্রাইসোফাইটা। মনে রাখবো ক্রাইসো কথার মানেই হচ্ছে গোল্ডেন ব্রাউন, ক্রাইসো কথার মানেই হচ্ছে গোল্ডেন ব্রাউন। যেমন এখন চলতেছে কি, এখন চলতেছে গোল্ড ক্রাইসিস, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। গোল্ড ক্রাইসিস মানে কি সোনার দাম অনেক বেশি, স্বর্ণের দাম অনেক বেশি। এখন বলতেছে যে কেউ যদি বিয়ে করে কাবিননামা কি রাখা উচিত, যে সোনার দামও ভরি 2 লাখ টাকা, ওমরা করতেও লাগে 2 লাখ টাকা, তাহলে বউরে নিয়ে ওমরা চলে যাও। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর বিয়ে করার পদ্ধতি। তো ফাইন, এখন গোল্ড ক্রাইসিস চলতেছে, তাহলে ক্রাইসোফাইটা, ক্রাইসো কথার অর্থ কি? গোল্ডেন ব্রাউন, মনে থাকে যেন। তাহলে এটার সঞ্চিত খাদ্য হচ্ছে ক্রাইসোল্যামিনারিন। মুখস্থ হয়ে গেল জিনিসটা। ওকে,
এরপরে দেখি আমরা পিরোফাইটা। পিরো, এই পিরো থেকে আমরা মনে রাখবো পিরো। আচ্ছা, পিরো কথা জানি কোথায় পড়ছিলাম? পিরো, পীড়া। পীড়া মানে কি? যন্ত্রণা বা পীড়া দেওয়া, বলে না পীড়াদায়ক বা যন্ত্রণাদায়ক। তাহলে পীড়াটাকে আমরা বলতে পারি প্যারা। প্যারা লাগা মানে কি? তাও তো যন্ত্রণা লাগা। তাহলে পিরোফাইটা, এটার সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলন। ওকে, তাহলে পিরো মানে কি? পীড়া, যন্ত্রণা দেয়া, তার মানে প্যারা দেয়া, তাহলে প্যারামাইলন পিরোফাইটা। আর পিরো কথার প্রকৃত অর্থ হচ্ছে আগুন। ঠিক আছে, পিরো কথার প্রকৃত অর্থ হচ্ছে আগুন বা ফায়ার, এগুলোকে বলা হয় অগ্নিশৈবাল। ওকে, এরপরে আসি ফিওফাইটা। এই ফিওফাইটা, ফিও কথার মানে হচ্ছে বাদামি, এবং এদের মধ্যে আমরা পাই ফিউকোজ্যান্থিন নামক একটা পিগমেন্ট। আগেই বলে দিলাম, পরীক্ষায় প্রশ্ন আসবে ফিউকোজ্যান্থিনের বর্ণ কিরূপ? এটা হচ্ছে বাদামি বর্ণের হয়ে থাকে। ফিউকোজ্যান্থিনের বর্ণ কি ধরনের হয়? ফিউকোজ্যান্থিনের বর্ণ হয়ে থাকে বাদামি বর্ণের, এটা পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পাই আমরা বাদামি শৈবাল বা ফিওফাইটার মধ্যে। এরপরে আসো রোডোফাইটা। রোডো কথা তো এমনি আমরা বুঝতেছি, রোডো মানে হচ্ছে রেড বা লাল। রোডো কথার মানে হচ্ছে রেড বা লাল, তার মানে লোহিত শৈবাল। ওকে, লোহিত শৈবাল। ওকে, ফাইন। এবার দেখি ফিওফাইটার সঞ্চিত খাদ্য কি কি আছে। লেইম দিয়ে মনে রাখতে পারি, লেইম। লেইম, ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন। ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন, লেইম। ঠিক আছে, পড়াশোনা খুব লেইম লাগতেছে। আচ্ছা, তো লেমিনারিন, অ্যালগিন, ম্যানিটল, এই তিনটা হচ্ছে পিরোফাইটার আমাদের কি? আমাদের সঞ্চিত খাদ্য। আর রোডোফাইটার সঞ্চিত খাদ্য কি কি আছে একটু খেয়াল করি। রোডোফাইটার সঞ্চিত খাদ্য খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার, ক্যারাজিনান। ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার, ক্যারাজিনান। ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার, ক্যারাজিনান, এগুলো হচ্ছে রোডোফাইটার সঞ্চিত খাদ্য। মনে থাকবে জিনিসটা? তাহলে সঞ্চিত খাদ্য কি? ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা বলো। শ্রেণী কি? ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা বলো। এবার আসি পিগমেন্টের মধ্যে। এই চার্ট থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে রে ভাই। তাহলে এই চার্টটা ভাইয়া মানে পুকি চার্টটা তোমাদের পড়াই দিচ্ছি, ঠিক আছে? এটা পুকি চার্ট। ওকে, সুন্দর করে লিখে দিলাম। এটা কি? একটু চোখও দিয়ে দিই, একটু মুখও দিয়ে দিই। এটা পুকি চার্ট, এটা পড়তে হবে এগুলা। এবার আসো পিগমেন্টের মধ্যে। প্রত্যেকটা ক্লোরোফিলের মধ্যে, প্রত্যেকটা শৈবালের মধ্যে ক্লোরোফিল এ আছে। তাহলে পড়ার কিছু আছে? নাই। ক্লোরোফাইটার মধ্যে ক্লোরোফিল বি পাওয়া যায়। ওকে, আমরা জানি যে ক্লোরোফাইটা যেটা আছে, সবুজ শৈবাল, এদের মধ্যে মেইনলি মনে রাখবা যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এই দুইটা পিগমেন্টই বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, এবার খেয়াল করো বাকি যে তিনটা আছে, দেখো ক্লোরোফিল কি পাওয়া যায়? ক্লোরোফিল সি পাওয়া যায়। খেয়াল করছো মাঝখানেরটাই? তাহলে উপরেরটা আর শেষেরটায় কোনো ক্লোরোফিল সি নাই। ওকে, এবার দেখি বাকিগুলা জিনিসটা। সবগুলোর মধ্যে আমাদের ক্যারোটিনয়েড আছে, আর এখানে আছে ফিউকোজ্যান্থিন। আর রোডোফাইটার মধ্যে কি কি? ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। ফাইকোসায়ানিনের বর্ণ হচ্ছে নীল বর্ণের, আর ফাইকোএরিথ্রিনের বর্ণ হবে লাল বর্ণের। মনে রাখো, ফাইকোসায়ানিনের বর্ণ হচ্ছে নীল বর্ণের, ফাইকোএরিথ্রিনের বর্ণ হচ্ছে কিরকম? লাল বর্ণের হয়ে থাকে। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, এবার আসো আরো কয়েকটা জিনিস আমরা একটু পড়ি। ক্যারোটিনয়েড কথার মানে কি খেয়াল করো। ক্যারোটিনয়েড কথার মানে হচ্ছে ক্যারোটিন প্লাস জ্যান্থোফিল। ক্যারোটিন প্লাস জ্যান্থোফিল, এই দুইটা হচ্ছে আলাদা আলাদা টাইপের একটা পিগমেন্ট। সো ক্যারোটিনের বর্ণ কিরকম? কমলা লাল বর্ণের, আর জ্যান্থোফিলের বর্ণ হলুদ বর্ণের হয়ে থাকে। এই দুইটা মিলে হয়ে থাকে আমাদের ক্যারোটিনয়েড। ঠিক আছে, বুঝলাম কিনা আমাকে এখন জানাও। এবার আমি একটু এদের এক্সাম্পল গুলো পড়বো। খেয়াল করি আমরা, খুবই সহজ এক্সাম্পল একটু দেখি। ক্লোরোফাইটা হচ্ছে সবুজ শৈবাল। সবচেয়ে কমন যে শৈবাল সেটার নাম হচ্ছে ইউলোথ্রিক্স। এটা হচ্ছে সবচেয়ে কমন শৈবাল, এটা আলু শৈবাল। আলু সবকিছু মানে আলু হচ্ছে কমন। দেখবা তোমার আম্মা অথবা আমাদের আম্মারা কি করে, আলু সবকিছুর মধ্যে দিতে পারে। ইলিশ মাছের মধ্যে আলু দিবে, গরুর গোশতের মধ্যেও দিবে, মুরগির মধ্যেও দিবে, মাছের মধ্যে দিবে, অনেক সময় পটলের মধ্যে আলু দেয়, কচুর মধ্যে আলু দিয়ে দেয়। ঠিক আছে, তো আলু সবকিছুর সঙ্গে যায়। তো সবচেয়ে কমন, তার মানে কি? ইউলোথ্রিক্স, এটা হচ্ছে ক্লোরোফাইটার এক্সাম্পল, সবচেয়ে কমন এক্সাম্পল এটা। এরপরে দেখো হচ্ছে ক্রাইসোফাইটা, গোল্ডেন ব্রাউন শৈবাল। এটা হচ্ছে ন্যাভিকুলা। ন্যাভিকুলা, ঠিক আছে, ন্যাভিকুলা হচ্ছে কি? গোল্ডেন ব্রাউন শৈবালের এক্সাম্পল। পিরোফাইটা, খেয়াল করো। পিরোফাইটা, ধরো তোমার সাথে, এখন ধরো তোমার একজনকে পছন্দ হয়েছে, তো তোমার একজনের পছন্দ হইলো, ভালো কথা, তুমি তারে কিছু বলতে পারতেছো না। কারণ কি? কারণ তার পেছনে লাগছে জিম করা একজন মানুষ, তার মানে সে তোমারে প্যারা দিচ্ছে অনেক, তাই না? তাহলে পিরোফাইটা তোমারে প্যারা কে দিচ্ছে? জিম করা একজন মানুষ প্যারা দিচ্ছে। মনের কথা তুমি প্রকাশ করতে পারতেছো না তার ভয়ে।
তাহলে জিম দিয়ে মনে রাখবা। এই জিমনোডিনিয়াম কি আছে এটা আমার জীবনেও পড়ার দরকার নাই, আমার পরীক্ষায় আসবে এক্সাম্পল, জিম দেখে আমি দাগায় দিয়ে আসবো এটা হচ্ছে পিরোফাইটার এক্সাম্পল। ফিওফাইটার উদাহরণ হবে সারগাসাম, খুবই ইম্পর্টেন্ট। সারগাসামটা মূল কাণ্ড পাতায় বিভক্ত, আমরা অলরেডি এটা জানি। ওকে, আর রোডোফাইটার এক্সাম্পল হবে পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়া, রোডোফাইটার এক্সাম্পল কি হবে? পলিসাইফোনিয়া। পলি কথার মানে হচ্ছে অনেকগুলা, অনেকগুলা সাইফোনের মতো অংশ দেখা যায় এখানে। ওকে, এইটা তোমরা আমাকে একটু বলো, একটু আগে আমি একটু সাইফোনের মতো একটা শৈবালের কথা বলছি, সেটার এক্সাম্পলটা আমাকে একটু জানাও। একটু আগে আমি একটু সাইফোনের মতো একটা শৈবালের কথা বলছিলাম, সেটার এক্সাম্পলটা কে বলবো? আচ্ছা, লুমেনোভা দেখি, মানে এখানে তোমার মনের কথা প্রকাশ করা শুরু করছো, থেমে যাও। ঠিক আছে, আমরা এখানে পড়াশোনা করতেছি, তোমাকে আমি একটা বাউন্ডারি সেট করে দিলাম, এখানেই থেমে যাও তুমি। তোমার কমেন্টটা ডিলিট করো, নাহলে দেখবা তোমাকে ধুয়ে দিয়ে চলে গেছে। ওকে, দেখবা একটু পরে ধোয়ার ধোয়ার চোটে তোমার ছাল চামড়া কিছু থাকবে না, তোমার বন্ধুরাই তোমাকে ধুয়ে চলে যাবে। তো ফাইন, কমেন্টটা ডিলিট করে সুন্দর মতো পড়াশোনায় লেগে পড়ো আবার। গুড, ভেরি গুড, ভাউচেরিয়া। তাহলে সাইফোনের মতো কোনটা? সাইফোনের মতো হচ্ছে ভাউচেরিয়া, আমরা জানি। এবার তোমার আমাকে বলো যে রোডোফাইটার একটা শৈবালের নাম বলো। রোডোফাইটার একটা শৈবালের নাম বলো দ্রুত। রোডোফাইটার একটা শৈবালের নাম বলো। সবাই ভাউচেরিয়া বলছো, সাইফোনের মতো, যেটা ভেরি গুড। রোডোফাইটার একটা এক্সাম্পলের নাম বলো। ইয়েস, পলিসাইফোনিয়া, ভেরি গুড, এটা হচ্ছে রোডোফাইটার এক্সাম্পল। এবার আমাকে বলো ক্রাইসোফাইটার একটা এক্সাম্পল বলো আমাকে। ক্রাইসোফাইটার এক্সাম্পল, ক্রাইসোফাইটার এক্সাম্পল কি? দ্রুত দ্রুত কমেন্ট করো ভাই, পুরোটা লেখার কোনো দরকার নেই। তোমরা মনে হয় সাদি ভাইয়ের ক্লাস একটু কম পাইছো দেখা তোমাদের এই অভ্যাসটা হয় নাই। যেমন রোডোফাইটার এক্সাম্পল কোনটা? পলিসাইফোনিয়া। খালি পি লিখে কমেন্ট করবা, জাস্ট প্রথম অ্যালফাবেটটা লিখে কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, জাস্ট প্রথম অ্যালফাবেটটা লিখে হচ্ছে কমেন্ট করবা। ওকে, তোমাদের কিন্তু যারা গ্রুপে রেগুলার আছো, তোমাদের কিন্তু একটা কন্টেস্ট চলতেছে। তোমাদের এই আরটিডিএস এর সঙ্গে প্রি মেডিকেলের জার্নিটা কেমন, দুরন্ত প্রেয়ার 6.0 এর একদম শুরু থেকে, সেই জার্নিটা তোমরা কিন্তু সুন্দর করে আমাদের রোড টু ডিএমসি গ্রুপ, ডিএমসি স্টেশন এবং আরটিডিএস গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য কিসের ব্যবস্থা আছে? গিফট। আমরা কি অ্যানাউন্স করছি গিফটটা কি? কোনটা? আচ্ছা, ডিটেইলস তোমাদের জন্য গিফট আছে, সিন্নি আছে, সিন্নি। তো সিন্নি যদি পেতে চাও অবশ্যই অবশ্যই কন্টেস্টে অংশ নিয়ে ফেলবা, ঠিক আছে? সিন্নি কিনে খাওয়ার জন্য অর্থ অর্থ, আচ্ছা। তো যাই হোক, এটা তোমরা একটু পোস্ট করে দিও, আমাদেরও ভালো লাগবে দেখলে। ইয়েস, ভেরি গুড, নেভিকুলা। এবং আমরা আসলে আমাদের রিভিউটা পাবো যে আমরা কি রকম তোমাদের সাপোর্ট করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার তুমি আমাকে বলো যে ক্যারাজিনান, ক্যারাজিনান এই সঞ্চিত খাদ্য কোন ধরনের শৈবালে পাওয়া যায়? সিন্নি, সিন্নি, হ্যাঁ সিন্নি। শিরনি মনে হয় না, প্রমিত বাংলা উচ্চারণ মনে হয় শিরনি। তো সিন্নি নামটা শুনলে কেমন কেমন চিরনি চিরনি লাগে আর কি, তো সিন্নি বললাম। যাই হোক, যে একটা কিছু পাবো আর কি ইনশাল্লাহ। তাহলে তোমরা এটা আমাকে বলো যে ক্যারাজিনান এটা কোন ধরনের শৈবালের সঞ্চিত খাদ্য? ভেরি গুড, এই যে মুশফিকা তামান্না, গোল্ডেন, ভেরি গুড। আর লিখছে শুধু, ভেরি গুড। রোড, এই যে সংক্ষেপে কমেন্ট করো ভাই, এগুলা তোমাদের শিখতে হবে। তোমরা সাদি ভাইয়ের ক্লাস কম পাইছো আসলে, দুঃখজনক। এবার আসি আমরা, এরপরে তোমরা একটু আমাকে বলো যে ফিওফাইটা, এই ফিওফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি? নেমোনিকটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ফিওফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি, এটা একটু আমাকে নেমোনিকটা কমেন্ট সেকশনে জানাও। ফিওফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কেমন? ইয়েস, ভেরি গুড, লেইম। লেইম, পড়াশোনা খুবই লেইম। ল্যামিনারিন, অ্যালগি আর হচ্ছে ম্যানিটল। ভেরি গুড, শেষ। কিরে, পারলাম তো না? এবার বলো তো যে ক্লোরোফিল বি এটা কোন ধরনের শৈবালে পাওয়া যায়? এই চার্ট থেকে যত চিপা চাপা থেকে যত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সব প্রশ্ন করে ফেলতেছি। হ্যাঁ, ক্লোরোফিল বি কোন ধরনের শৈবালে পাওয়া যায়? দ্রুত কমেন্ট করো, সংক্ষেপে কমেন্ট করবা, সংক্ষেপে। কোন ধরনের শৈবালে ক্লোরোফিল বি পাওয়া যায়? ভেরি গুড, ক্লোরোফাইটার মধ্যে, অস্থির। ওকে, এবার আমরা এই ছোট্ট একটা জায়গা, এটা একটু আমরা দেখি। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানিতে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়, সেটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স।
এইটা দেখা যায় পিরোফাইটার মধ্যে। আমরা জানি যে পিরোফাইটার শৈবালকে বলা হয়ে থাকে অগ্নি শৈবাল। ওকে, এখন মনে রাখবো যে পিরোফাইটার শৈবালের মধ্যে একটা পদার্থ থাকে যেটাকে বলা হয় আমাদের লুসিফেরিন। লুসিফেরিন, তো এই লুসিফেরিন পদার্থটা যখন অক্সিজেনের উপস্থিতিতে আসে তখন এর উপরে অ্যাডেনোসিন ট্রাইফসফেট কাজ করে। কে কাজ করে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট কাজ করে। এবং এই বিক্রিয়াটা হয় একটা এনজাইমের উপস্থিতিতে, যে এনজাইমটার নাম কি হচ্ছে লুসিফারেজ এনজাইম। লুসিফারেজ এনজাইম। তাহলে এই লুসিফারেজ এনজাইমের প্রভাবে লুসিফেরিনটা বর্ণ প্রদর্শন করে থাকে, অথবা যে শক্তি তারা তৈরি করে সেই শক্তিটা কি হিসেবে প্রদর্শিত হয়? দৃশ্যমান আলোতে প্রদর্শিত হয়। এটাকে আমরা বলে থাকি রেড টাইড। ওকে, আগের দিনে মানুষ মনে করতো যে এখানে হয়তোবা জিন অথবা পরি আছে, কিন্তু কয়েকদিন পরে আমরা জানলাম এটা কোনো জিন পরিদের কারবার না, এটা পিরোফাইটার শৈবালের একটা কারবার। ওকে, পিরোফাইটার মধ্যে যে লুসিফেরিন পদার্থ থাকে সেটার জন্য আমরা অন্ধকারে এই রেড টাইট দেখতে পাই, বায়োলুমিনেসেন্স। এই বায়োলুমিনেসেন্স কিন্তু একটা ছত্রাকের ক্ষেত্রেও দেখতে পারি আমরা। সেটা সেই ছত্রাকের নাম আর্মিলারিয়া মেলিয়া। আর্মিলারিয়া মেলিয়া, এই ছত্রাকের মধ্যেও কিন্তু আমরা বায়োলুমিনেসেন্স ব্যাপারটা দেখতে পাই। ক্লিয়ার হলো জিনিসটা? ওকে, এবার এই পিরোফাইটার শৈবালের বেশ কিছু ব্যতিক্রমধর্মী ক্যারেক্টার আছে। কিরকম? তারা হেটেরোট্রফ প্রকৃতির। এক নাম্বারটা আমি তোমাকে বলি, হেটেরোট্রফ মানে কি? তারা অন্য কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে পারে। তার মানে রাক্ষসের শৈবাল টাইপের, তাই না? তাহলে রাক্ষসের শৈবাল টাইপের বা অন্য কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে পারে পিরোফাইটা। এটা মনে রাখো, সবাই এটা পীড়া দিবে, যন্ত্রণা দিবে, প্যারা দিবে। এটা প্যারা দিয়েই সবকিছু আমরা মনে রাখতে পারি। এবার দেখো, আমরা জানি যে প্রকৃত কোষের ক্রোমোজোমে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? হিস্টোন প্রোটিন। কিন্তু আমাদের পিরোফাইটাতে প্রোটিনের পরিমাণটা কম, এক নাম্বার। দুই নাম্বার দেখো, এই ধরো নিউক্লিয়াসের এনভেলপ, এটার সঙ্গেই ক্রোমোজোমটা এভাবে লাগানো থাকে। তাহলে নিউক্লিয়ার এনভেলপের সাথে ক্রোমোজোমটা যুক্ত থাকে। বুঝতে পারছো? এটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য। আমরা জানি যে মাইটোসিসের প্রোফেজ পর্যায়ের শেষে আমরা দেখতে পাই যে কোনো নিউক্লিওলাস কিংবা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কিন্তু এদের মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন কখনো বিলুপ্তই হবে না। কি আশ্চর্য কথা! এমনকি স্পিন্ডল যন্ত্র নাকি সৃষ্টি হবে না। তাহলে কোষ বিভাজনটা কেমনে হবে? এখানেই রহস্য। ওকে, তাহলে কোষ বিভাজন সৃষ্টি হওয়ার জন্য যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া দরকার, সেই স্পিন্ডল যন্ত্র নাকি এই পিরোফাইটার মধ্যে সৃষ্টি হয় না। এই সবগুলো ব্যতিক্রমধর্মী ক্যারেক্টার। প্রথম কথা, এরা হেটেরোট্রফ, এদের মধ্যে ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণটা কম থাকে। এই ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে লাগানো অবস্থায় থাকে। মাইটোসিসের সময় দুইটা জিনিস হবে না। এক নাম্বার, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় না, আর দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে কোন স্পিন্ডল যন্ত্রই নাকি তৈরি হবে না। কি অদ্ভুত আলাপ সালাপ, তাই না? প্যারা, প্যারা মানে পিরো। এবার আসে শৈবালের জনন প্রক্রিয়াটা আমরা একটু দেখবো, খেয়াল করি আমরা। শৈবালের জননটা হতে পারে অঙ্গজ প্রকৃতির, হতে পারে অযৌন, হতে পারে যৌন, হতে পারে। এখন অঙ্গজ জনন প্রক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি একটু খেয়াল করি। যদি কোনো একটা উদ্ভিদের অঙ্গ থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে অঙ্গজ প্রজনন। তাহলে শৈবালের ক্ষেত্রে প্রথমে খেয়াল করো কোষের বিভাজন। ধরো একটা শৈবাল এরকম আছে, সেই শৈবালটা দুই ভাগ হয়ে দুইটা শৈবাল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোষের বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস বিভাজন হয়েছে। কোন বিভাজন হবে? অবশ্যই এখানে আমাদের মাইটোসিস না বলে আমরা বলতে পারি হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন। কি বিভাজন হয় এখানে? অ্যামাইটোসিস বিভাজন হয়ে থাকে। আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলে থাকি একটা সরল কোষ বিভাজন প্রক্রিয়া অথবা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কিন্তু কোনো জটিল মাধ্যমিক কোনো পর্যায় থাকে না। সরাসরি একটা কোষ দুই ভাগ হয়ে দুইটা কোষে পরিণত হবে। সেটা হচ্ছে অ্যামাইটোসিস। কোথায় আমরা অ্যামাইটোসিস দেখতে পারি? এককোষী সুকেন্দ্রিক জীবে আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেখতে পারি। যারা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ছো ভাই ভালো মতো, তাদের কাছে এই কথাগুলো কানে বাজার কথা আশা করি। ওকে, জিনিসটা বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস হচ্ছে সরল বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এখন এখানে এসে আমি কিছু আপুর কথা বলবো। কিছু আপু আছে, তারা ধরো ঘেন্নার হইলো, তাদের কোন একটা জিনিস দেখে মনে হইলো যে, ধরো আমি রেস্তোরাঁতে গেলাম, রেস্তোরাঁতে গিয়ে আমি ফ্রাইড রাইস হচ্ছে খালি হাতে খাইলাম, আমি চামচ টামচের কোনো পাত্তা দিলাম না, আমি হাত ধুয়ে সুন্নতি কায়দায় বিসমিল্লাহ বলে হাত দিয়ে খাওয়া শুরু করলাম। এখন কিছু মডার্ন আপু থাকবেন, তারা বাবা ইউ কি বলবে? ইউ বলবে। আমি ঠিক মতো এক্সপ্রেশনটা দিতে পারছি না, তোমরা একটু বইলো যে কিভাবে জানি দেয়, এটা আমাকে একটু জানাও কমেন্টে।
কমেন্টে আশা করি ভালো এক্সপ্রেশন তোমরা আমার ছেলে ভালো দিতে পারবা। তাহলে যেটা ইউগ্লেনা, এটার মধ্যে আমরা কোষ বিভাজন দেখতে পাই। ওকে, 2 নাম্বারটা হচ্ছে খণ্ডায়ন। ধরো তোমাকে কেউ খণ্ড করতে আসলো, ধরো একটা তরবারি দিয়ে তোমাকে কেউ খণ্ড খণ্ড করতে আসলো, তুমি কি বলবা? তুমি আসো, খণ্ড করো আমাকে, মেরে ফেলো আমাকে। ওকে, বলবা না? বলবা নো, মারা যাবে না, নো। তাহলে নো মানে হচ্ছে নস্টক অসিলাটারিয়া। তাহলে খণ্ডায়নের এক্সাম্পল কোনটা কোনটা? নস্টক আর হচ্ছে অসিলাটারিয়া। একই ধরনের এক্সাম্পল হরমোগোনিয়ার ক্ষেত্রেও, সেটাতেও কিন্তু নস্টক এবং কি অসিলাটারিয়া। সেখানেও হচ্ছে আমাদের নস্টক আর হচ্ছে অসিলাটারিয়া। ওকে, ফাইন। তাহলে নস্টক এবং হচ্ছে আমাদের কি অসিলাটারিয়া। এখন আমরা একটু দেখি যে হরমোগোনিয়াম জিনিসটাকে একটু খেয়াল করি। ট্রাইকম বলতে আমরা আসলে কি বুঝাই? ট্রাইকম বলতে আমরা বুঝে থাকি যে শৈবালের একটা শাখা অথবা শৈবালের দেহটাকে আমরা বলে থাকি ট্রাইকম। সো ট্রাইকম অর্থাৎ শৈবালের দেহটা যখন খণ্ড খণ্ড হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি হরমোগোনিয়াম। শৈবালের দেহটা যখন খণ্ড খণ্ড হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি হরমোগোনিয়াম। ওকে, এবং এই প্রসেসটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি কি কোথায়? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে, যেমন নস্টক, অ্যানাবেনা, অসিলাটারিয়া, এই সবগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের এক্সাম্পল। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসি আমরা টিউবার সৃষ্টির মাধ্যমে। টিউবার মানে কি? ধরো আলুর টিউবার। টিউবার জাতীয় কাণ্ড কোনটা? আলু। আলু কিন্তু একটা রূপান্তরিত কাণ্ড, তোমরা জানো, টিউবার বা আলু। তাহলে টিউবার সৃষ্টির মাধ্যমে কাদের বংশধর সৃষ্টি হয়? কারা শৈবালের মধ্যে দেখা যায়। আমরা আগেই পড়ছিলাম যে এই কারা শৈবালের দেহটা হচ্ছে পর্ব মধ্য পর্ব বিশিষ্ট। ঠিক আছে, কারা শৈবালের দেহটা কেমন? পর্ব মধ্য পর্ব বিশিষ্ট। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো এখানে পড়লাম। এবার আমরা চলে যাব কোথায়? অযৌন জননের মধ্যে। খেয়াল করি আমরা অযৌন জনন কিসের মাধ্যমে হয় আমরা পড়ছিলাম হচ্ছে রেণু অথবা স্পোরের মাধ্যমে। তবে এটা পড়ার আগে আমাদের বেশ কিছু জিনিস আগে শিখা দরকার। খেয়াল করি আমরা, ধরো আমি একটা শৈবালের দেহ আঁকলাম, এটা হচ্ছে একটা ইউলোথ্রিক্স শৈবাল। আমরা জানি যে ইউলোথ্রিক্স শৈবালের দেহটা কিরকম? তাদের দেহ হচ্ছে বহুকোষী। ঠিক আছে, দেখো তাদের কিন্তু বহুকোষী হয়। ওকে, আচ্ছা। তো মনে রাখবো এই যে ইউলোথ্রিক্সের একদম নিচের যে কোষটা, এই কোষটাকে আমরা বলে থাকি হোল্ড ফাস্ট। এই কোষটাকে আমরা কি বলে থাকি? হোল্ড ফাস্ট বলে থাকি। হোল্ড ফাস্ট কথার মধ্যে হোল্ড কথাটা আছে। হোল্ড মথা মানে কি? শৈবালটাকে ধরে রাখে অথবা মাটির মধ্যে আবদ্ধ করে রাখে। মনে রাখতে হবে যে শুধুমাত্র এই হোল্ড ফাস্টটা হচ্ছে ইউলোথ্রিক্স শৈবালের মৃত কোষ, বাকি সবগুলা হচ্ছে জীবিত কোষ। জীবিত কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকে। তো মনে রাখবা যে শৈবালের যে কোনো একটা কোষ, এই হোল্ড ফাস্ট বাদে যে কোনো একটা কোষ থেকে আমরা কি পাইতে পারি? আমরা পাইতে পারি হচ্ছে রেণুথলি পেতে পারি। কি পাইতে পারি? আমরা পেতে পারি হচ্ছে রেণুথলি পেতে পারি। ক্লিয়ার জিনিসটা? এই রেণুথলিকেই আমরা বলে থাকি স্পোরানজিয়াম। স্পোরানজিয়াম। এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে স্পোর অথবা রেণু। তোমাকে হুট করে কেউ প্রশ্ন করলো যে স্পোর অথবা রেণু এগুলো কোন ধরনের, এরা কি হ্যাপ্লয়েড টাইপের নাকি ডিপ্লয়েড টাইপের? সিয়াম ইসলাম ভাই, ক্লাস আর কতক্ষণ হবে? ক্লাস ইনশাল্লাহ রাত 12টা পর্যন্ত আমি নিব। ঠিক আছে, রাত ইনশাল্লাহ রাত 12টা পর্যন্ত হবে। ওকে, অনলাইন ক্লাসটা হচ্ছে অনেকটা সরকারি কলেজের মতো, যে ঢোকা যায়, ঢোকার পরে তুমি যদি ইচ্ছা হয় তাহলে তুমি পিছনের দরজা দিয়ে ভেগে যেতে পারবা, কোনো সমস্যা নাই। যাদের কাছে মনে হবে যে ক্লাসটা করা দরকার, তাহলে যতক্ষণ ভাইয়া ক্লাস করবে ততক্ষণ ক্লাস করবা। যাদের মনে হবে যে আজকে তো আমার অন্য কিছু পড়া দরকার আছে, আমি ক্লাসটা পরে রেকর্ডে দেখে নিতে পারবো, তাহলে পরে রেকর্ডে দেখে নিবা। ওকে, ক্লিয়ার? 1 ঘন্টা 8 মিনিট হয়েছে, এর মধ্যে কয়েকজন একটু আকুপাকু করা শুরু করছো, তো তাদের উদ্দেশ্যে, যদি তোমরা অতিরিক্ত ব্যস্ত, ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমার যদি কোনো সাক্ষাৎকার থেকে থাকে কিংবা তোমার যদি কোনো ইলন মাস্কের সাথে একটু দেখা সাক্ষাৎ করার দরকার হয়, তোমরা পরবর্তীতে রেকর্ডের ক্লাসটা দেখে আসতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আকুপাকু করে কোনো লাভ নাই, ক্লাসের দিকে মনোনিবেশ করো। তাহলে স্পোর অথবা রেণু, তোমাকে জিজ্ঞাসা করলো যে স্পোর অথবা রেণু কোন ধরনের, হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? উত্তর হবে কি? স্পোর অথবা রেণু অলওয়েজ হ্যাপ্লয়েড টাইপের, হ্যাপ্লয়েড টাইপের হয়ে থাকে। এখন আরো ইন্টারেস্টিং কিছু কথাবার্তা তোমাকে আমি শুনাই। আমি এখন শৈবালের পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। শৈবালের যে যৌনক্রম, সেই যৌনক্রমটাকে আমরা বলে থাকি হ্যাপ্লন্টিক যৌনক্রম। কি যৌনক্রম? হ্যাপ্লন্টিক যৌনক্রম। খেয়াল করো,
হ্যাপ্লন্টিক যৌনক্রম বলতে আমরা সেই যৌনক্রমটাকে বুঝবো অথবা সেই লাইফ সাইকেলটাকে বুঝবো যেই লাইফ সাইকেলে আমার হ্যাপ্লয়েড দশা হচ্ছে প্রধান। সেই লাইফ সাইকেলে কোন দশা প্রধান? আমাদের হ্যাপ্লয়েড দশাটা হবে হচ্ছে প্রধান দশা। এবার একটু খেয়াল করি আমরা, চলো। হ্যাপ্লয়েড দশা প্রধান বলতে আমরা আসলে কি বুঝি? আমরা কোন একটা শৈবালকে অণুবীক্ষণের নিচে ঠিক এই অবস্থায় দেখে থাকি, একটা বহুকোষী ইউলোথ্রিক্স শৈবাল। তাহলে বহুকোষী ইউলোথ্রিক্স শৈবালের এই যে দেহটা, এটাই হচ্ছে এটার প্রধান দেহ। প্রধান দেহ, প্রধান দেহ, ঠিক আছে। এই প্রধান দেহের প্রত্যেকটা কোষ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। এই জন্য এটাকে আমরা বলতে পারি বহুকোষী হ্যাপ্লয়েড দশা। বহুকোষী হ্যাপ্লয়েড দশা। যখন কোন একটা উদ্ভিদ অথবা প্রাণীতে আমরা এরকম বহুকোষী হ্যাপ্লয়েড দশা দেখে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি হ্যাপ্লন্টিক যৌনক্রম। বুঝতে পারছো? ওকে, এখন তোমাকে আমি বলি, এই যে প্রত্যেকটা দেহকোষ, এই প্রত্যেকটা দেহকোষ অবশ্যই কোন ধরনের টাইলে? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই দেহকোষ থেকেই আমার স্পোরাঞ্জিয়াম বা রেণুথলি সৃষ্টি হয়। এই দেহকোষ থেকেই কিন্তু আমার কি সৃষ্টি হয়? আমার জনন কোষ সৃষ্টি হয়। বুঝতে পারলাম? রেণুথলিও হ্যাপ্লয়েড, জনন কোষটাও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই জিনিসটা আমরা বুঝলাম কিনা? তাহলে আমাদের ছত্রাক কিংবা শৈবাল, বেশিরভাগ ছত্রাক কিংবা শৈবালের প্রধান দেহটা কিন্তু এরকম বহুকোষী হ্যাপ্লয়েড দশা। ওকে, তো এই ধরনের যৌনক্রমের ক্ষেত্রে আমরা কখন ডিপ্লয়েড পাই একটু দেখি। ধরো আমি একটা দেহকোষ থেকে একটা জনন কোষ পাইলাম, তাহলে দুইটা জনন কোষ যখন মিলিত হয় শুক্রাণু ডিম্বাণু, তখন পাই আমরা জাইগোট। জাইগোট, জাইগোট তো টোয়াইসেন, মানে ডিপ্লয়েড প্রকৃতির আমরা জানি। এই ধরনের অনুন্নত উদ্ভিদের মধ্যে পোস্ট জাইগোটিক মায়োসিস হয়। কোন ধরনের মায়োসিস প্রক্রিয়া হয়? পোস্ট জাইগোটিক মায়োসিস হয়। পোস্ট জাইগোটিক মায়োসিস হয়, মানে জাইগোট সৃষ্টির পরে এদের মধ্যে মায়োসিস বিভাজন হবে। তারপরে আমরা যেই চারটা কোষ পাবো, সেখান থেকে এরকম একটা শৈবাল জন্ম নিবে। বুঝতে পারলাম কিনা আমাকে বলো, সেই জিনিসটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে, বুঝলাম কিনা। তাহলে পোস্ট জাইগোটিক মায়োসিস এটা হচ্ছে অনুন্নত উদ্ভিদ অথবা প্রাণীর বৈশিষ্ট্য, যেখানে জাইগোট সৃষ্টির পরে মায়োসিস হবে, এবং এই জন্য এদের প্রধান দেহটা হয়ে থাকে হ্যাপ্লয়েড প্রকৃতির। বুঝলাম কিনা আমাকে একটু জানাও, কারণ মায়োসিস প্রক্রিয়া কি হয়? আমরা হ্যাপ্লয়েড প্রকৃতির অপত্য কোষ পেয়ে থাকি। ক্লিয়ার জিনিসটা? বুঝলাম কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, ক্লিয়ার হলো কিনা আমাকে জানাও। শৈবাল এবং ছত্রাকের বেসিক কথা কিন্তু এই জায়গাটায়। এদের এই দেহকোষটা হ্যাপ্লয়েড, সেখান থেকে আমার রেণুথলিও সৃষ্টি হয়, সেখান থেকে আমার জনন কোষও সৃষ্টি হয়, সবকিছু হ্যাপ্লয়েড প্রকৃতির। এই বহুকোষী হ্যাপ্লয়েড প্রধান দশাটা যেখানে দেখা যায়, সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। এটাই হচ্ছে হ্যাপ্লন্টিক যৌনক্রম। পরে জানি আর কনফিউশন না থাকে আমাদের, মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানাও। ওকে, ফাইন। এবার আমরা একটু চলে যাই আবার বইয়ের মধ্যে। তাহলে দেখো, আমরা জানলাম যে আমাদের শৈবালের বা ইউলোথ্রিক্সের হোল্ড ফাস্ট ছাড়া এদের দেহের অন্য যে কোনো কোষ থেকে আমাদের রেণুথলি সৃষ্টি হতে পারে। তো সেই রেণুথলি অথবা স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর সৃষ্টি হয়, তাই না? স্পোর সৃষ্টি হবে বা রেণু সৃষ্টি হবে। যেই স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকে, সেগুলাকে আমরা বলে থাকি জুওস্পোর। প্রশ্নে আসে যে জুওস্পোরে কয়টা ফ্লাজেলা থাকে? অ্যান্সার হয় 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে জুওস্পোরের মধ্যে। জু কথার মানে হচ্ছে প্রাণী, তাহলে প্রাণীরা তো সচল হয়, এই জন্য জুওস্পোর ফ্লাজেলা বিশিষ্ট এবং সচল। ওকে, এখন দেখো, যেসব স্পোরের মধ্যে কোনো ফ্লাজেলা থাকবে না, ওগুলাকে আমরা বলে থাকি অচল রেণু অথবা অ্যাপ্ল্যানোস্পোর। তাহলে অচল রেণু বা অ্যাপ্ল্যানোস্পোর মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ফ্লাজেলা থাকবে না। ওকে, ক্লিয়ার? তাদের কোনো ফ্লাজেলা নেই, এজন্য তারা হচ্ছে নিশ্চল বা অচল। এখন যখন প্রতিকূল পরিবেশ আসে, তখন তুমি তো ল্যাপ কাঁথা কম্বল গায়ে দাও, তার মানে তোমার গায়ের উপরে তুমি আরেকটা আবরণী দাও। তখন অ্যাপ্ল্যানোস্পোরটা হিপনোস্পোরে পরিণত হয়। যখন প্রতিকূল পরিবেশ আসে, তখন অ্যাপ্ল্যানোস্পোরটা পুরো কোষপ্রাচীর বেষ্টিত হয়ে হিপনোস্পোর ধারণ করে থাকে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে হিপনোস্পোর তুমি কখন পাবা? প্রতিকূল পরিবেশে পাবা। তোমার যখন মানে তোমার আব্বা মা যখন দেখবে যে এতকাল বসে একটা গরু গাধা পালতেছি, খালি মানে খাইতেছে আর হাঁকতেছে, খাইতেছে আর হাঁকতেছে, কোনো প্রোডাক্ট নাই, কোনো আউটপুট নাই, কোনো রেজাল্ট নাই, তখন তোমার খাওয়া দাওয়া অফ করে দিবে না আব্বা আম্মা?
তো এটা তোমার প্রতিকূল পরিবেশ। তো প্রতিকূল পরিবেশ যখন হবে তখন কি ধরনের স্পোর পাবা তুমি? হিপনোস্পোর পাবা। ওকে, হিপনোস্পোর পাবা। অ্যাপ্লানোস্পোরটাই হিপনোস্পোরে রূপান্তরিত হয়। এবার দেখো অটোমেটিক্যালি, যেমন আমরা বলি একটা মায়ের সাথে যখন তার ছেলের অথবা মেয়ের আমরা মিল খুঁজে পাই, বলি অটোমেটিক্যালি মায়ের সাথে একদম মিলে গেছে, একদম অটোমেটিক্যালি মায়ের সাথে একদম মিল আছে। তাহলে অটোস্পোর মানে কি? মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণুকে আমরা বলে থাকি অটোস্পোর। তাহলে অটোস্পোর, অটো কথা মানে কি? একদম অটোমেটিক্যালি মিলে গেছে মায়ের সাথে, এই জন্য বলছে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু, এটাই হচ্ছে অটোস্পোর। এবার আসি একাইনেটির মধ্যে। একাইনেটি খেয়াল করো, একাইনেটি মানে কি? ধরো এটা হচ্ছে একটা শৈবাল, প্রতিকূল পরিবেশে শৈবালটার চারদিকে এরকম পুরু প্রাচীর বেষ্টন হলো এবং একই সাথে সে খাদ্য সঞ্চয় করলো। তাহলে এখানে দুইটা কথা, যদি কোন একটা শৈবাল প্রতিকূল পরিবেশে যায়, তার চারদিকে পুরু কোষের আবরণের সৃষ্টি হয় এবং সে খাদ্য সঞ্চয় করে, এই দশাটাকে বলা হয় একাইনেটি। মনে থাকবে জিনিসটা? তাহলে একাইনেটির মধ্যে সে খাদ্য সঞ্চয় করে। ওকে, এরপরে খেয়াল করো অক্সোস্পোর মানে কি? অক্সোস্পোর আমরা পাই হচ্ছে ডায়াটমের মধ্যে, এতটুকুই আমরা মনে রাখবো। অক্সোস্পোর আমরা কোথায় পাই? আমরা পাই হচ্ছে ডায়াটমের মধ্যে। এখন আমরা এক্সাম্পল গুলো পড়বো। খেয়াল করো, জুওস্পোর এবং হিপনোস্পোর, ঠিক আছে? জুওস্পোর এবং হিপনোস্পোর দুইটার এক্সাম্পল একই, আলু, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। তাহলে জুওস্পোরের এক্সাম্পল কি? ইউলোথ্রিক্স। হিপনোস্পোরের এক্সাম্পল কি? ইউলোথ্রিক্স। বুঝতে পারলাম? অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর, ছোট ছোট অচল রেণু, মাইক্রোস্পোরা। মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট ছোট, ছোট ছোট অচল রেণু মাইক্রোস্পোরা। মাইক্রো কথার মানেই হচ্ছে ছোট। ওকে, অটোস্পোর পাই কিসের মধ্যে? ক্লোরেলার মধ্যে। আমরা জানি যে ক্লোরেলা, ক্লোরোকক্কাস এগুলো হচ্ছে নিশ্চল এককোষী শৈবাল। ক্লোরো কথার মানেই হচ্ছে কি? নিশ্চল এবং এককোষী হবে। ওকে, এরপরে দেখো আমরা যদি দেখি হচ্ছে একাইনেটির মধ্যে, একাইনেটি পাবো সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে। নস্টক আমাদের কি বলি, সরি, একাইনেটি কোথায় পাবো? নস্টকের মধ্যে, পিথোফোরা, ক্ল্যাডোফোরা। ওকে, ফোরার মধ্যে আমরা পাই হচ্ছে একাইনেটি। ফোরার মধ্যে আমরা কি পাবো? একাইনেটি পাবো। ফোরার মধ্যে আমরা কি পাবো? একাইনেটি পাবো। ওকে, এবার একটু তোমাদের ধরি, তাহলে ধরলে ভালো লাগবে। তাহলে ফার্স্টে বলো জুওস্পোরের একটা এক্সাম্পল বলো আমাকে। জুওস্পোরের এক্সাম্পল কি? দ্রুত জানাও কমেন্টে, জুওস্পোরের এক্সাম্পল কি? জুওস্পোরের এক্সাম্পল কি? দ্রুত বলো, জুওস্পোরের এক্সাম্পল কি? ইয়েস, ইউলোথ্রিক্স। এবার আমাকে বলো, আচ্ছা লেখাটা একটু চিকন করতে হবে, ঠিক আছে, লেখা তাহলে একটু চিকন করবো না। ওকে, এবার তোমরা আমাকে বলো হিপনোস্পোরের একটা এক্সাম্পল বলো। হিপনোস্পোর সংক্ষেপে দ্রুত কমেন্ট করো, হিপনোস্পোরের এক্সাম্পল। হিপনোস্পোরের এক্সাম্পল মুখস্থ করাই ছাড়বো, ঠিক আছে? অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল কি? এখন বলো। হ্যাঁ, এটাও ইউলোথ্রিক্স, ভেরি গুড। অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল কি? এখন বলো। অ্যাপ্লানোস্পোর মানে কি? অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল কি হবে? দ্রুত কমেন্টে জানাও, দ্রুত করতে হবে, কমেন্ট দ্রুত করতে হবে, ঠিক আছে? ইয়েস, অ্যাপ্লানোস্পোর মানে ছোট ছোট অচল রেণু, মাইক্রো। মাইক্রো মানে হচ্ছে ছোট, আমরা জানি। এবার তুমি আমাকে বলো যে অটোস্পোর, অটোস্পোর মানে কি? মাতৃকোষের সাথে একদম অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন শৈবাল, অটোমেটিক্যালি মায়ের সাথে মিলে গেছে, এটার এক্সাম্পল কি হবে বলো? অটোস্পোরের এক্সাম্পল কি হবে? অটোস্পোরের এক্সাম্পল কি হবে? ভাই পুরো জিনিসটা কমেন্ট করিস না ভাই, জাস্ট প্রথমে অ্যালফাবেটটা লিখো। ওকে, ভেরি গুড, ক্লোরেলা শেষ। এবার আসো একাইনেটি, লাস্ট ওয়ান। একাইনেটির এক্সাম্পল গুলো তুমি আমাকে বলো। একাইনেটির এক্সাম্পল কি কি আছে? এখন তোমাকে কেউ আটকাইতে পারবে না। একাইনেটি মানে কি, অটোস্পোর মানে কি, তুমি সবগুলাই জেনে গেছো। আমরা এই এক্সাম্পল গুলো মুখস্থ করে এই টপিকটা সেরে দেবো, ঠিক আছে? দ্রুত বলো একাইনেটির এক্সাম্পল কি কি আছে। কিভাবে মনে রাখতে বলছি আমাদের? ইয়েস, ফোরা, নস্টক আর হচ্ছে ফোরা। ক্লিয়ার হলো জিনিসটা? বুঝলাম? ওকে, আর অক্সোস্পোর হচ্ছে আমাদের নেভিকুলা। এতটুকু আমাদের মনে রাখলেই চলবে। এবার চলে আসো আমরা শৈবালের যৌন জননটা দেখবো। খেয়াল করি আমরা হোমোথ্যালিক। দেখো থ্যালিক কথার মানে হচ্ছে থ্যালয়েড মানে সমাঙ্গদেহী, মানে শৈবালটার কথা বলা হয়েছে। হোমো কথার মানে হচ্ছে একই। হোমো কথার মানে কি? হোমো কথার মানে হচ্ছে একই। তাহলে যদি একই শৈবালের দেহে শুক্রাণুও আছে, ডিম্বাণুও আছে, এটাকে আমরা বলবো হোমোথ্যালিক। হোমো মানে হচ্ছে একই। তাহলে এটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা।
ঠিক আছে, এদের উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, সর্পিল আকৃতির শৈবাল, সর্পিল শৈবাল। ঠিক আছে, সর্পিল শৈবাল। তো আমরা বলি যে হোমোথ্যালিক শৈবাল মানে কি, একই শৈবালের দেহে শুক্রাণু আছে, ডিম্বাণু আছে। উদাহরণ কি, স্পাইরোগাইরা, খুবই ইম্পর্টেন্ট। হোমোথ্যালিক স্পাইরোগাইরা, হেটেরোথ্যালিক ইউলোথ্রিক্স, এই দুইটা আজীবন মাথায় রাখতে হবে। হেটেরোথ্যালিক মানে মানুষের মতো, হেটেরো মানে হচ্ছে ভিন্ন, তাহলে শুক্রাণু হয় একটা শৈবালে, ডিম্বাণু হবে আরেকটা শৈবালে। এরকম ভিন্ন ভিন্ন দেহে আমরা যদি ভিন্ন ভিন্ন জনন কোষ পাই, সেটা হবে হেটেরোথ্যালিক। এটা উদাহরণ হবে ইউলোথ্রিক্স। ওকে, তাহলে আমার সঙ্গে সঙ্গে তিনবার একটু বলো। হোমোথ্যালিক মানে স্পাইরোগাইরা, হেটেরোথ্যালিক মানে ইউলোথ্রিক্স। হোমোথ্যালিক স্পাইরোগাইরা, হেটেরোথ্যালিক হচ্ছে ইউলোথ্রিক্স। ঘটনা শেষ। এবার আসি আমরা জনন কোষ। আমরা জানি যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি তিনটাই হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। আইসোগ্যামাসের এক্সাম্পল ইউলোথ্রিক্স। এরপরে অ্যান প্যান, অ্যান প্যান, অ্যানাইসোগ্যামির এক্সাম্পল প্যান্ডোরিনা। অ্যানাইসোগ্যামির এক্সাম্পল কেমন, প্যান্ডোরিনা। অ্যান প্যান দিয়ে মনে রাখবো। আর উ ফু, উ ফু, উগ্যামির এক্সাম্পল হচ্ছে ফিউকাস। ঠিক আছে, তাহলে হোমোথ্যালিক নাম বললাম কিসের, স্পাইরোগাইরা। হেটেরোথ্যালিকের এক্সাম্পল কি, ইউলোথ্রিক্স। এবার আসি যৌন জননের মধ্যে। আইসোগ্যামিস, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। অ্যান প্যান মানে অ্যানাইসোগ্যামাসের এক্সাম্পল কোনটা, প্যান্ডোরিনা। আর লাস্টেটা উফু, উগ্যামাসের এক্সাম্পল ফিউকাস। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমি বলে দিব সিকিউতে কি আসে। যেমন এখন পর্যন্ত আমরা যে টপিকগুলো পড়ছি এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শৈবালের সাধারণ বৈশিষ্ট্য। কারণ পরীক্ষায় তোমাদের শৈবাল এবং ছত্রাকের তুলনা করতে বলতে পারে। এই জন্য শৈবালের বৈশিষ্ট্য সম্পর্কে একদম কনসেপ্ট ভালো করে থাকতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট আমাদের খাতায় লিখতে হবে। ওকে, ঠিক আছে, বুঝলাম জিনিসটা। ঠিক আছে, উফু জিনিসটা আমরা বুঝলাম। তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে হেটেরোথ্যালিক শৈবালের এক্সাম্পল কি আছে, সেটা একটু আমাকে জানাও। এবার দেখো, আমাদের শৈবালের যেই শৈবালটা নিয়ে মেইনলি আলোচনা করছে এটা হচ্ছে ইউলোথ্রিক্স শৈবাল। এই ইউলোথ্রিক্স শৈবালের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এদের ক্লাস অর্ডার মনে রাখার দরকার নাই, আমরা ডিভিশনটা মনে রাখবো যে ইউলোথ্রিক্স একটা সবুজ শৈবাল। ইউলোথ্রিক্স একটা সবুজ শৈবাল। সবুজ শৈবাল কোনটা, ক্লোরোফাইটা। কমেন্টে একটু আমাকে সংক্ষেপে জানাও তো, বাদামি শৈবালকে আমরা কি বলে থাকি একটু জানাও। বাদামি শৈবালকে আমরা কি বলে থাকি একটু জানাও। মাহমুদুল হাসান শো বলছিল যে পিঠে ফোড়া আর কাঁধে ফোড়া। বাহ, ভেরি গুড। ওকে, এই তো অস্থির। ইমাজিন করবা, পড়াশোনার মধ্যে ইমাজিনেশনটাকে নিয়ে আসো। ঠিক আছে, যত বেশি কল্পনা করতে পারবা, মানে মাথার মধ্যে যত চিত্র আঁকতে পারবা, তোমার নেমোনিক বানানো ইজি হবে, তোমার জার্নিটা ইজি হবে। বিশ্বাস করো, মাথার মধ্যে যত বেশি ভালো করে তুমি চিত্র আঁকতে পারবা, কোন একটা কার্টুন কল্পনা করতে পারবা, অ্যানিমেশন কল্পনা করতে পারবা, তোমার জার্নিটা ইজি হবে, স্মুদার হবে। সো এই জিনিসটা প্র্যাকটিস করো, পড়ার সময় নিজে নিজে ইমাজিন করতে থাকো, হবে, ভালো হবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে ইউরোথ্রিক্স এর, ইয়েস ভেরি গুড, বাদামি শৈবাল ছিল ফিওফাইটা। আলহামদুলিল্লাহ, পারছি। একটু আমরা ক্ল্যাপ দিতে পারি নিজেদের উদ্দেশ্যে। ওকে, যে আমরা পারছি। এবার আসি ইউলোথ্রিক্স এর দৈহিক গঠনের মধ্যে আমরা একটু যাই, খেয়াল করি। আমরা জানি ইউলোথ্রিক্স যে শৈবাল আছে, এই শৈবালের হোল্ড ফাস্ট থাকে। এই হোল্ড ফাস্টটা হচ্ছে কি, মৃত কোষ হোল্ড করা, সে মাটির সাথে এটাকে আবদ্ধ করে রাখবে। এর বাদে বাকি যতগুলা কোষ, সবগুলা কোষ কিন্তু জীবিত কোষ। আমরা জানি শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর পাওয়া যায় এদের। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কিরে পাগলা, একটু বল। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কিরে, একটু বলতো। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা, একটু আমাকে বলো কমেন্ট সেকশনে। ওকে, ফাইন। আমাদের এখানে মেইনলি ইম্পর্টেন্ট জিনিস কোনটা, আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করবো, আগে আমাকে এটার অ্যান্সারটা দাও। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা? ভেরি গুড, স্টার্চ অথবা শ্বেতসার। এবার তুমি আমাকে বলো যে আমাদের ইউলোথ্রিক্স এর মধ্যে কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? ইউলোথ্রিক্স এর মধ্যে কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, একটু আমাকে বলো কমেন্টে। ইউলোথ্রিক্স এর মধ্যে আমরা কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাই? ইউলোথ্রিক্স এর মধ্যে আমরা কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পেয়ে থাকি, দ্রুত বলো। কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পেয়ে থাকি ইউলোথ্রিক্স এর মধ্যে? কোনটা ছিল? ইয়েস,
কোন আকৃতির পেয়ে থাকি? ভেরি গুড, ফিতা অথবা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট পেয়ে থাকি আমরা, তাই না? হুম, ক্লাস অফ কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পেয়ে থাকি আমরা? ইয়েস, গার্ডেল শেপের আমরা পেয়ে থাকি। ফেসবুকটা একটু দেখ, স্ট্রিমিং সফটওয়্যারটা গিয়ে গেছে। ওকে ফাইন, তাহলে ইলোথ্রিক্সের মধ্যে আমরা কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পেয়ে থাকি? ফিতা অথবা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা পেয়ে থাকি। রিফ্রেশ করতে হয় নাই। একটু দাঁড়াও, ক্লাস আসতেছে, ঠিক আছে, একটু ওয়েট করো। ওয়েবে ঠিক আছে বল। ওয়েবসাইটে কিন্তু ক্লাস ঠিকমতো দেখা যাচ্ছে, সো ওয়েবসাইটে সবাই চলে আসতে পারো। ফেসবুকের বাসি কেউ শুনতে পাচ্ছে না, ফেসবুকের ওকে শুনতে। সো ক্লাস এখনো শেষ হয় নাই, এত খুশি হওয়ার কিছু নাই, আমরা ক্লাসটা চালিয়ে যাব ইনশাআল্লাহ। একটু ওয়েট করো প্লিজ, ঠিক আছে? তাহলে ওয়েবে যারা আছে তোমরা একটু প্রশ্ন উত্তরের অ্যানসার দাও, এটাই সবচেয়ে বেটার আমি মনে করি। হেটেরোথেলিক শৈবালের এক্সাম্পল গুলো একটু কমেন্ট কর, শুধু শুধু বসে থেকে লাভ কি, তাই না? তাহলে হেটেরোথেলিক শৈবালের উদাহরণটা কমেন্ট সেকশনে জানাও। হেটেরোথেলিক শৈবালের উদাহরণটা কমেন্ট সেকশনে জানাও। এই যে ওরা বুদ্ধিমান, ওরা সরাসরি ওয়েবে। হেটেরোথেলিক শৈবালের গুরুত্বপূর্ণ এক্সাম্পল কোনটা, এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড, ইউলোথ্রিক্স। নেক্সট যদি বলি আমাদের উগ্যামাস, এটা তো সবচেয়ে উন্নত প্রকৃতির যৌন জনন পদ্ধতি, তাই না? তো উগ্যামাসের উদাহরণ কোনটা আমরা পড়ছিলাম, একটু বলো তো আমাকে কমেন্টে। উগ্যামাসের উদাহরণটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। উগ্যামাসের উদাহরণটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। সবচেয়ে উন্নত প্রকৃতির যৌন জনন প্রক্রিয়া আমরা কোন ধরনের শৈবালে পেয়ে থাকি? ওকে ওকে, স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এভরিওয়ান মেনশন দিয়ে দেওয়া হচ্ছে ফেসবুকে। আমরা এই ক্লাসটা নতুন করে আবার শুরু করছি, সো সবাই জয়েন করে ফেলো, আবার বন্ধু বান্ধবদের মেনশন করে জানিয়ে দাও যে সাদি ভাইয়া আবার ত্রাস হয়ে ফিরে এসেছে। যারা খুশি হয়ে খুশি মনে ভাত খেতে বসছিলা, ভাত হাতে নিয়েই আসো, সমস্যা নাই, ঠিক আছে? ক্লাস হইতে হইতে ভাত খাও, এবার আসো, তাহলে চলে আসো। আর যারা ওয়েবসাইট আগে থেকে ছিল তারা ভেরি গুড, তারা তো ওয়েবে ক্লাস করতে পারতেছো। চলো, ভেরি গুড। ফু কিসের মধ্যে পাই আমরা? ফিউকাসের মধ্যে আমরা পেয়ে থাকি হচ্ছে উগ্যামাস। ভেরি গুড। এবার আসি আমরা, এখন দেখো আমাদের এই ইউলোথ্রিক্স থেকে আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই যে ইউলোথ্রিক্স থাকে এদের মধ্যে ক্লোরোপ্লাস্টের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে পাইরিনয়েড। তাহলে পাইরিনয়েড কি ধরনের পদার্থ? এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ, কিন্তু এর বাইরে শ্বেতসারের আবরণী থাকে। পাইরিনয়েড হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ, তবে এর বাইরে শ্বেতসার অথবা স্টার্চের একটা আবরণী থাকে। মনে থাকবে জিনিসটা? ওকে ফাইন। তাহলে এদের জননটা আমরা জানি, অলরেডি পড়ছি। এখান থেকে একটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ইউলোথ্রিক্সে কয়টা জুওস্পোর সৃষ্টি হয়? 1 থেকে 32টার মতো জুওস্পোর সৃষ্টি হয়। যারা যারা ক্লাস করছো সবাই একটু বলো তো আমাকে কমেন্টে যে আমাদের একটা জুওস্পোরের মধ্যে কয়টা ফ্লাজেলা থাকতে পারে। একটা জুওস্পোরের মধ্যে কয়টা ফ্লাজেলা থাকতে পারে, এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও প্লিজ।
একটা জুওস্পোরের মধ্যে কয়টা ফ্লাজেলা থাকতে পারে, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ওকে, দ্রুত কমেন্ট করবা। তো দেখো, জুওস্পোর মানে কি? জু মানে প্রাণী, তার মানে এরা হচ্ছে সচল, কারণ এদের ফ্লাজেলা আছে। তো এই জুওস্পোরটা দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলে থাকি মাইক্রো জুওস্পোর। মাইক্রো কথার মানে কিন্তু ছোট। মাইক্রো কথার মানে কি? ছোট। আচ্ছা, তো ছোট জিনিসপত্র তো আসলে বেশিই থাকে, তাই না? যেমন ধরো তুমি এত বড় দামড়া একটা শরীর তোমার, তো মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলক কম তেলাপোকার চাইতে। তেলাপোকার ছোট ছোট বড়ি, তো তেলাপোকার সংখ্যা অনেক বেশি। তো মাইক্রোজুওস্পোর সংখ্যা বেশি হয়। মাইক্রোজুওস্পোর দেখা যায় 8 থেকে 32টা থেকে থাকে। কিন্তু বড় বড় জুওস্পোর গুলাকে আমরা বলে থাকি মেগা জুওস্পোর। মেগা কথার মানে হচ্ছে বড় বা বৃহৎ আকৃতির। সেটা সংখ্যা হয়ে থাকে 1 থেকে 4টা। মনে থাকবে জিনিসটা? এই দুইটা ইম্পর্টেন্ট পার্থক্য আমাদের মনে রাখতে হবে জিনিসটা। ভেরি গুড। আমাদের জুওস্পোরের মধ্যে 4টার মতো ফ্লাজেলা থাকে। যদি বলে মানে কি বলে মাত্রা থাকে 2 থেকে 4টা, তখন আমরা বলবো। এবার তোমরা আমাকে বলো যে মাইক্রো জুওস্পোরের সংখ্যা কত হতে পারে, সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। মাইক্রো জুওস্পোরের সংখ্যা কত হতে পারে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এরপরে ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল তথ্য বা সংখ্যাগত তথ্য বলি। এই জুওস্পোরটা যেহেতু ফ্লাজেলা থাকে, তার মানে এরা সাঁতার কাটতে পারে। কয়দিন তাহলে সাঁতার কাটে? 2 থেকে 6 দিন সাঁতার কাটতে পারে এরা। এবং এই জুওস্পোর থেকেই কিন্তু নতুন একটা শৈবালের দেহ সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? আমরা তো এটা পড়ছি একটু আগে। আচ্ছা, ফাইন। তাহলে এটা আমরা জানি, এখানে আর কিছু পড়ার নাই আমাদের। যৌন জনন, যৌন জনন থেকে আমরা কি পড়বো এখানে খেয়াল করি। তাহলে তোমরা আমাকে বলো যে আইসোগ্যামাস এটার উদাহরণ কি ছিল? আমরা তো 3 ধরনের যৌন জনন পড়ছিলাম। হ্যাঁ, মাইক্রোজুওস্পোরের সংখ্যা কত ছিল? 8 থেকে 32টা, ঠিক আছে। আর মেগাজুওস্পোরের সংখ্যা কত? 1 থেকে 4টা। ভেরি গুড। তাহলে তোমরা একটু আমাকে বলো যে আইসোগ্যামাসের উদাহরণ কোনটা ছিল? ইউলোথ্রিক্স। আর অ্যানপ্যান মানে অ্যানাইসোগ্যামাসের উদাহরণ ছিল প্যান্ডোরিনা। আর উফু, উগ্যামাসের এক্সাম্পল ছিল ফিউকাস। কেমনে ভুলে যাবি দেখবো। তাহলে এই ইউলোথ্রিক্সটা হচ্ছে একটা কি? হেটেরোথেলিক শৈবাল, এবং তারা আইসোগ্যামাস। এটাই হচ্ছে এদের যৌন জননের প্রকৃতি। নতুন কোনো কিছু আছে দেখতেছো? টান দিচ্ছি ভাইয়া, কারণ কি? আমরা বেসিক ক্লিয়ার করে আসছি। খুবই ইম্পর্টেন্ট। এজন্য ধৈর্য সহকারে ক্লাস করবা, কারণ প্রত্যেকটা শিক্ষক আসলে কখন একটু ধীরে যাবে, কখন একটু টান দিবে, সেটা হচ্ছে তাদের জানা আছে। সো তোমাদের কাজ হবে একটু ধীরে সুস্থে ক্লাসটা দেখতে বসা। তাড়াহুড়ো করবা না। তাড়াহুড়ো করতে গেলে কোনো প্রস্তুতি ভালো হয় না, ঠিক আছে? তাড়াহুড়ো করতে গেলে কোনো প্রস্তুতি ভালো হয় না। আল্লাহ আমাদের ধৈর্যটাকে বাড়াই দিক, সবাই বলি আমিন। ওকে, এবার দেখি আমরা আমাদের এই যে যৌন জননের ক্ষেত্রে ইউলোথ্রিক্সের যে গ্যামিট থাকে বা জনন কোষ থাকে, সেটারও কিন্তু ফ্লাজেলা থাকে। সেই ফ্লাজেলা সংখ্যা হয় 2টা, বাইফ্লাজেলেট। আমরা জানি এদের আইসোগ্যামাস হয়, তার মানে ডিম্বাণুতেও 2টা ফ্লাজেলা থাকবে, শুক্রাণুর মধ্যেও 2টা ফ্লাজেলা থাকবে। এটাকে বলা হয় কি? বাইফ্লাজেলেট বলা হয়ে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে এদের যৌন জননের প্রকৃতি। এটা হচ্ছে ইউলোথ্রিক্সের যৌন জনন। আমরা বলতেছি কি, হোল্ডফাস্ট ব্যতীত যে কোনো একটা দেহকোষ থেকেই কিন্তু আমাদের গ্যামিটেনজিয়াম, খেয়াল করো, গ্যামিটেনজিয়ামও কিন্তু একটা থলি। এটা কিসের থলি? এটা হচ্ছে জনন কোষের থলি। জনন কোষ সৃষ্টি হয় এই গ্যামেটেনজিয়ামের মধ্যে, মনে থাকবে। সেখান থেকেই কিন্তু আমার দেখো শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়। এরা যেহেতু একই ধরনের 2টা ফ্লাজেলা বিশিষ্ট, এই জন্য তারা আইসোগ্যামাস হয়, এবং সেখান থেকে জাইগোট হয়। জাইগোট থেকে পোস্ট জাইগোটিক মায়োসিস হয়। প্রত্যেকটা কথা কমন পড়তেছে। সেই মায়োসিস থেকে আমরা পেয়ে থাকি 4টা হ্যাপ্লয়েড জুস্পোরানজিয়াম, অথবা 4টা রেণুথলি। সেই রেণুথলির মধ্যে জুওস্পোর সৃষ্টি হয়। সেই জুওস্পোর থেকে আমার ইউলোথ্রিক্সের সৃষ্টি হয়। এই জিনিসটা আমরা বুঝলাম কিনা একটু আমাকে বলো। ওকে, এই জিনিসটা আমরা বুঝলাম কিনা একটু আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ভাইয়া, এই চিত্রগুলো কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট? শৈবালের এই জায়গাটা থেকে আমাদের তেমন একটা প্রশ্ন আসে না, ঠিক আছে, কিন্তু আমি একটু মাথায় রাখতে পারি, এবং আমি এটার জন্য আমি তোমাদের একটু বোর্ডে জিনিসটা দেখাই, যাতে তোমরা একটা আমার সঙ্গে সঙ্গে একটু রিক্যাপ করে ফেলতে পারো জিনিসটা। ওকে, খেয়াল করি আমরা। তাহলে ধরি এরকম একটা শৈবাল আঁকবা তুমি, হোল ফাস্ট আঁকলা, তারপর আমরা এখানে দেহকোষ দিলাম। আমরা জানি দেহকোষ থেকে কি সৃষ্টি হতে পারে? গ্যামেটেনজিয়াম। সেই গ্যামেটেনজিয়াম থেকে গ্যামিট সৃষ্টি হইলো, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট গ্যামিট। এই পাশে তুমি আরেকটা শৈবাল দিতে পারো, কারণ এরা হচ্ছে হেটেরোথেলিক। 2টা দেহে শুক্রাণু আর ডিম্বাণু হবে একই রকম, 2টা ফ্লাজেলা বিশিষ্ট। সো তারা যখন এরকম নিষেক করলে আমরা পাবো হচ্ছে জাইগোট। জাইগোটের মধ্যে হবে কি? মায়োসিস প্রক্রিয়া, পোস্ট জাইগোটিক মায়োসিস। আমরা পাই হচ্ছে এরকম 4টা অপত্য কোষ। প্রত্যেকটা অপত্য কোষ এরকম রেণুথলি হিসেবে থাকে। এগুলো হচ্ছে রেণুথলি।
সেই রেণুথলি থেকে আমরা পাই হচ্ছে জুওস্পোর। জুওস্পোরের কিন্তু ফ্লাজেলা থাকে, তাহলে সেই জুওস্পোর থেকেই আমার এই শৈবালের দেহটা তৈরি হবে। ওকে, সহজ জিনিস, একই রকম, মানে একদম সহজ। কিন্তু এটা কি ক্লিয়ার কাট হলো কিনা আমাকে বলো। আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার কাট হলো কিনা। জাইগোটের মধ্যে মায়োসিস হয়, এটা হচ্ছে জাইগোট। ঠিক আছে, বুঝলাম। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে বলো দ্রুত। ওকে, ফাইন। তাহলে এখন দেখি আমরা কি এখানে ইউলোসিক্স এর জীবন চক্র হচ্ছে হ্যাপ্লন্টিক দশা। এখন যে পাগলা এসে বলবে ভাই রিক্যাপ প্লিজ, তোর মাথায় বাড়ি মারবো। ঠিক আছে, তোর মাথায় মানে কলা দিয়ে বাড়ি মারবো তোকে আমি। আচ্ছা, যাই হোক, হ্যাপ্লন্টিকটা এটাকে বুঝাই আসছি, প্লিজ ওখান থেকে আমরা করে নিব। ভাইয়া মেল ফিমেল কি নাই? দেখো, মেল ফিমেল বলতে আসলে দেখো, শুক্রাণু যেখানে সৃষ্টি হবে সেটা হচ্ছে পুরুষ শৈবাল, যেখানে ডিম্বাণু সৃষ্টি হলো সেটা হচ্ছে স্ত্রী শৈবাল, এভাবেই আমরা ধরে নিতে পারি। কিন্তু শুক্রাণু কিংবা ডিম্বাণু দেখতে একই রকম, এজন্য আলাদা করার সুযোগ নাই। ওকে, আচ্ছা ফাইন। এবার দেখো পামেলা দশা বলতে কি বোঝায় একটু খেয়াল করি আমরা। পামেলা দশা মানে কি? ধরো এটা একটা শৈবাল, প্রতিকূল পরিবেশ, তাহলে ল্যাপ কাঁথা কম্বল সব গায়ে দিছে, কোষ প্রাচীর পুরু হয়ে গেল। কোষ প্রাচীর পুরু হয়ে যাওয়ার পরে ভেতরের যে কোষটা আছে সেই কোষটা বারবার বিভাজিত হবে, সেই কোষটা বারবার বিভাজিত হবে। যখন অনুকূল পরিবেশ আসবে তখন প্রত্যেকটা খণ্ড থেকে নতুন নতুন শৈবাল সৃষ্টি হতে পারে। এই জিনিসটাকে আমরা বলে থাকি পামেলা দশা। তাহলে প্রতিকূল পরিবেশে বাইরের কোষ প্রাচীর হবে পুরু, ভেতরের কোষটা বারবার কি হতে থাকবে? বারবার হচ্ছে কোষটা বিভাজিত হতে থাকবে। যখন অনুকূল পরিবেশ আসবে প্রত্যেকটা খণ্ড থেকে আমরা নতুন নতুন শৈবাল পেয়ে যাব। এটাই হচ্ছে পামেলা দশা। এটা আমরা দেখতে পারি ক্ল্যামাইডোমোনাসের মধ্যে বা মোনালিসার মধ্যে আমরা এটা দেখতে পারি। ওকে, এবার আসি ডিপ্লন্টিক জীবনচক্র। মনে রাখবো কি যে ডিপ্লন্টিক জীবনচক্রে ডিপ্লয়েড দশাটা হচ্ছে প্রধান। ডিপ্লয়েড দশা কি রকম? ডিপ্লয়েড দশা থাকে হচ্ছে প্রধান, এবং এটা হচ্ছে উন্নত একটা বৈশিষ্ট্য। এটার এক্সাম্পল উন্নত গুলা আমরা পড়ছিলাম। উন্নত শৈবাল কোনগুলা? সারগাসাম। খেয়াল করছো? উন্নত শৈবাল কোনটা? ফিউকাস। তারপরে আছে হচ্ছে কারা। বাট এখানে দুইটা এক্সাম্পল বলছে, একটা হচ্ছে ফিউকাস আর একটা হচ্ছে আমাদের সারগাসাম। এই দুইটা উন্নত শৈবালে আমরা ডিপ্লন্টিক জীবনচক্র দেখে থাকি। ক্লিয়ার? বুঝলাম কিনা আমাকে বইলো কমেন্টে। এরপরে আমরা চলে যাব কোথায়? আমাদের শৈবাল কিছু অর্থনৈতিক গুরুত্বগুলো আমরা একটু খেয়াল করি, একটু দেখি আমরা। প্রথম কথা, শৈবালের সবচেয়ে উপকারী দিক, তারা বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে থাকে। এখান থেকে প্রশ্ন দিতে পারে হুট করে, সবচেয়ে উপকারী দিক কোনটা? উত্তর কি হবে? বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ করা। ওকে ভাইয়া, জিলাটিন কি? ভাইয়া জিলাটিন হচ্ছে এক ধরনের, মানে কি বলবো, এটা জিলাটিন হচ্ছে জেলি জাতীয় থকথকে পদার্থ, এবং এটা দিয়ে কোষ প্রাচীরটা হচ্ছে পুরু হয়। ওকে, এটা দিয়ে কোষ প্রাচীরটা পুরু হয়। এটা জেলি জাতীয় থকথকে একটা পদার্থ, এটা দিয়ে কোষ প্রাচীরটা পুরু হতে পারে। ওকে, মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে থাকে নীলাভ সবুজ শৈবাল অথবা সায়ানোব্যাকটেরিয়া, আমরা জানি এটা। সো নস্টক, অ্যানাবেনা এবং অসিলেটারিয়া, এই তিনটা আছে আমাদের। অসিলেটারিয়া আসতে পারে, কোনো সমস্যা নাই, এখানে লিখে রাখতে পারো অসিলেটারিয়া। পরিবেশ দূষণ তারা রোধ করতে পারে, কারণ তারা কার্বন ডাই অক্সাইডটাকে নিজের কাজে ব্যবহার করে থাকে। এবং আমরা জানি যে বাস্তু সংস্থানে উৎপাদক হিসেবে আমাদের এই শৈবালটা কিন্তু ভূমিকা রেখে থাকে। বাস্তু সংস্থানের উৎপাদক মানে কি? এটাকে খেয়ে যাচ্ছে প্রথম শ্রেণীর খাদকরা বেঁচে থাকে, একদম উৎপাদক শ্রেণী। ফাইটোপ্লাঙ্কটন খেয়ে ছোট ছোট মাছ বেঁচে থাকে, এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, ছোট ছোট মাছগুলা। এরপরে দেখো বায়োফুয়েল। বায়োফুয়েলে কয়টা কথা আমি তোমাদের বলি। বায়োফুয়েল মানে হচ্ছে জীবিত পদার্থ থেকে যদি আমি কোনো জ্বালানি বা ফুয়েল তৈরি করি, সেটা হচ্ছে বায়োফুয়েল। এখন ফার্স্ট জেনারেশন বায়োফুয়েল কোনগুলা? গম, তারপরে হচ্ছে ভুট্টা অথবা সয়াবিন, এগুলো দিয়ে আমি তেল তৈরি করতে পারি না, সয়াবিন তেল। তো এগুলাকে আমি যদি ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করতাম, সেটা হয়তো ফার্স্ট জেনারেশন বায়োফুয়েল। এখন তুমি চিন্তা করো, এই যে গম, ভুট্টা কিংবা সয়াবিন, এগুলো হচ্ছে আমার খাদ্য, এগুলো দিয়ে যদি আমি জ্বালানি বানাই আমার খাদ্যের সংকট হতে পারে। এগুলোকে বলা হয় ফার্স্ট জেনারেশন বায়োফুয়েল। অন্যদিকে শৈবাল কিন্তু আমার খাদ্য না। যেমন বট্রিওকক্কাস, বট্রিওকক্কাস, এই শৈবালটা আমার খাদ্য না। আমি যদি এটা থেকে বায়োফুয়েল বানাই আমার খাদ্যের কোনো সংকট হবে না। এটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে বট্রিওকক্কাস, ক্লোরেলা এবং মানে কি বলে এটা, সেনাডেজমাস। সেনাডেজমাস, বট্রিওকক্কাস, সেনাডেজমাস, ক্লোরেলা। বট্রিওকক্কাস, সেনাডেজমাস আর হচ্ছে
হ্যাঁ, ইউলোথ্রিক্স পরিবেশের উৎপাদক না? অবশ্যই পরিবেশের উৎপাদক, এরা অবশ্যই পরিবেশের উৎপাদক। আমি বলছি প্রথম শ্রেণীর খাদকরা উৎপাদককে খেয়ে হচ্ছে বেঁচে থাকে। ওকে, ঠিক আছে। এবার দেখো, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ে কোন ধরনের শৈবাল ব্যবহার করা হয়? এটা পরীক্ষায় আসে। সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে এক্সাম্পল। কোন পিগমেন্টটাকে আমরা কাজে লাগাই? ফাইকোবিলিনকে আমরা কাজে লাগাই, ফাইকোবিলিনকে আমরা কাজে লাগাই। ওকে, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। আমরা জানি ফাইকোসায়ানিনের বর্ণ কি রকম, একটু আগে ভাইয়া দেখাই দিয়েছে, নীল বর্ণের। ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল বর্ণের হয়ে থাকে। এগুলো আমরা গোয়েন্দা সাবমেরিনে ব্যবহার করে থাকি। ওকে, মাটির বয়স নির্ণয়ে কোনটা ব্যবহৃত হয়? ডায়াটমের কার্বন ডেটিং। ডায়াটম হচ্ছে এককোষী একটা শৈবাল, ঠিক আছে? তাহলে ডায়াটমের কার্বন ডেটিং করে আমরা মাটির বয়সটা নির্ণয় করতে পারি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানুষের খাদ্য হিসেবে কোনটা? আমরা জানি পাতার মতো একটা শৈবাল আছে, আলভা। পাতা, আলভা, তাহলে এটাই হচ্ছে আনসার। আরেকটা আছে ক্লোরেলা, এটা ভিটামিন সমৃদ্ধ একটা শৈবাল। ওকে, প্রত্যেকটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। পশুর খাদ্য হিসেবে মোস্ট ইম্পর্টেন্টলি ল্যামিনারিয়াটা মনে রাখো। ল্যামিনারিয়াটা হচ্ছে পশুর খাদ্য, ল্যামিনারিয়াটা হচ্ছে পশুর খাদ্য। ওকে, শৈবাল থেকে ন্যানো ফিল্টার। ন্যানো ফিল্টার মানে ছোট আকৃতির ফিল্টার। আমরা এখানে পাথর ব্যবহার করে থাকি। পাথর কেন বললাম? পিথোফোরা। দেখছো, তোমরা দেখছো যে আগের যেসব ফিল্টার ছিল, দেখবা ছোট বড় অনেক পাথর টাথর দিয়ে কিন্তু ওই শৈবালগুলা হচ্ছে মানে ওই ফিল্টারটা তৈরি করা হইতো। পাথরের মধ্য দিয়ে আস্তে আস্তে পানিটা ছেকে ছেকে নিচে পড়তো ফিল্টার্ড হয়ে। তো পিথোফোরা দিয়ে আমরা এটা মনে রাখবো যে পাথর জাতীয় একটা শৈবাল হচ্ছে পিথোফোরা। এটা আমরা ন্যানো ফিল্টারে কাজে লাগছে। এবং এটা কোন ধরনের ফিল্টার? সেলুলোজ ফিল্টার। কোন ধরনের ফিল্টার এটা? এটা হচ্ছে সেলুলোজ ফিল্টার, এটা মনে রাখবা। ন্যানো ফিল্টার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেলুলোজ ফিল্টার। মনে থাকবে জিনিসটা, এটা ওয়ান কাইন্ড অফ কি? সেলুলোজ ফিল্টার। ওরে, এখানে তো লেখা আছে সেলুলোজ ফিল্টার, মনে যেন থাকে। ওকে, ফাইন। এবার দেখি শৈবালের কিছু অপকারী ভূমিকা আছে, যেমন ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম যদি হয়, যদি ধরো একটা জলাশয়ে প্রচুর পরিমাণে শৈবাল আছে, তাহলে আলো ঠিক মতো ঢুকতে পারবে না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে অপকারী ভূমিকা। কারণ আলো যদি ঠিক মতো যেতে না পারে, আমার জলাশয়ের নিচে যেরকম জলজ উদ্ভিদগুলো আছে সেগুলো মরে যাবে। এটা হয়ে থাকে কেন? যদি সায়ানোব্যাকটেরিয়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তখন ওয়াটার ব্লুমটা দেখা যায়। উদ্ভিদের রোগ সৃষ্টি করে, তাহলে রোগ কারা সৃষ্টি করে? ভাইরাস রোগ সৃষ্টি করে। তাহলে দেখো ভিরেসেন্স, তাহলে এটা দেখলেই সেন্স ক্রিয়েট করতে হবে যে ভাইরাস তো রোগ সৃষ্টি করে, তাহলে এই নামের শৈবালটাও রোগ সৃষ্টি করবে। মাছের রোগ সৃষ্টি, দেখো মাছের ফুলকা রোগ সৃষ্টি করে কে? এডোগোনিয়াম। আমরা জানি এডোগোনিয়ামের মধ্যে জাল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। জাল আকৃতির কি পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এডোগোনিয়ামের মধ্যে। এরা মাছের ফুলকার রোগ সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? এই গেল হচ্ছে আমাদের শৈবাল। তাহলে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোন শৈবালের মাধ্যমে আমরা মাটির বয়স নির্ণয় করতে পারি। কোন ধরনের শৈবালের মাধ্যমে আমরা কি করতে পারি? মাটির বয়স নির্ণয় করতে পারি। এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ওকে, ঠিক আছে। আমরা ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য এবং জননটা শেষ করব আজকে। ওকে, চলো পড়াশোনা শুরু করি। ছত্রাক খুবই সহজে অল্প সময়ের মধ্যে চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। যতটুকু পড়তে যাচ্ছি ধৈর্য সহকারে কাউ কাউ করবা না, ক্লাসটা করতে থাকো। দেখো দেখো ছত্রাকের মধ্যে আমরা প্রথমে কি দেখব? ছত্রাক সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলে থাকি মাইকোলজি, আমরা বলে থাকি, রাইট? আর কি বলে থাকি? মাইকোলজি বলে থাকি। ভেরি গুড। ডায়াটমের মাধ্যমে আমরা কার্বন ডেটিং করতে পারি। আচ্ছা, লাস্ট একটা কমেন্ট সেকশনে জানাও, ওয়াটার ব্লুম সৃষ্টি করতে পারে কোন ধরনের শৈবাল? একটু জানাও আমাকে। ঠিক আছে, ওয়াটার ব্লুম সৃষ্টি করে থাকে কোন ধরনের শৈবাল? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা হচ্ছে সবচাইতে বড় জীব বলা হয়, মানে অনেকখানি জায়গা জুড়ে এই ছত্রাকটা অবস্থান করে। এটা হচ্ছে আর্মিলারিয়া। আমাদের আর্মিলারিয়া কোনটা? আর্মিলারিয়া অস্টিয়া। আর্মিলারিয়া অস্টিয়া। আমরা হানি মাশরুমের কথাই বলবা যে পৃথিবীর সবচেয়ে বড় জীব কোনটা? আমরা অ্যান্সার বলবো যে হানি মাশরুম। বায়োলুমিনেসেন্স অথবা আলোর বিচ্ছুরণ ঘটায় কোন ছত্রাক? আর্মিলারিয়া ম্যালিয়া। এটা আমরা আগেই পড়ছিলাম, আর্মিলারিয়া ম্যালিয়া। এরা বায়োলুমিনেসেন্স বা আলোর বিচ্ছুরণটা ঘটায়। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ভেরি গুড। এবার আসো ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটু যাই। ছত্রাক তো ক্লোরোফিল বিহীন, এটা বুঝতে তো মানে স্বাভাবিক হওয়ার দরকার নেই, পাগলারাও বুঝতে পারবে। এরা হচ্ছে অসবুজ, এরা সালোক সংশ্লেষণে অক্ষম, এরা অপুষ্পক উদ্ভিদ, আমরা এটা জানি। এরা কিন্তু স্বভোজী না, যেহেতু এদের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এরা হয়তোবা মৃতজীবী হবে অথবা পরজীবী হতে পারে।
মৃতজীবী মানে কি, আমি যদি মরে যাই আমাকে খেয়ে ছত্রাকটা বেঁচে থাকবে, এই। তাহলে মৃতজীবী, পরজীবী অথবা মিথজীবী। মনে রাখবা যে শৈবালের সাথে ছত্রাকের একটা মিথজীবী অবস্থান থাকে, সেটার নাম হচ্ছে লাইকেন। সেটার নাম হচ্ছে কি লাইকেন। লাইকেনটা হচ্ছে আমাদের পরের টপিক। ওকে, এরপরে দেখো, এরা অবশ্যই সুকেন্দ্রিক। শৈবালও কিন্তু সুকেন্দ্রিক ছিল। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, শৈবালের কোষপ্রাচীর ছিল সেলুলোজ নির্মিত, আগেই পড়ায় আসছি। ছত্রাকের শৈত্যখাদ্য গ্লাইকোজেন, তেলবিন্দু, ভলিউটিন। ভলিউটিন চর্বি কণা, গ্লাইকোজেন তৈলবিন্দু বা ভলিউটিন। আর ওদিকে শৈবালে কি ছিল? শৈবালে ছিল শ্বেতসার, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, তাই না? আর এখানে হচ্ছে গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন, মনে যেন থাকে। ছত্রাকেরও কোনো ভাস্কুলার টিস্যু নাই। আমরা জানি শৈবালের, ছত্রাকের কিংবা টেরিডোফাইট ব্রায়োফাইটার কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না। ছত্রাকের জননাঙ্গ ছিল এককোষী, শৈবালের জননাঙ্গও ছিল এককোষী। ছত্রাক এবং শৈবাল দুইটার মধ্যেই স্ত্রী জননাঙ্গে অবস্থায় কখনোই জাইগোট ভ্রূণে পরিণত হয় না। এই সেম ব্যাপারটা আমরা দেখে আসছিলাম শৈবালের মধ্যে। স্পোর দিয়ে, স্পোর সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। কোন ধরনের বংশবিস্তার হয়? অযৌন প্রজনন হয়ে থাকে, ঠিক আছে। শৈবালের মধ্যে আমি তোমাদের দেখাইছিলাম জাইগোটের মধ্যে পোস্ট জাইগোটিক মায়োসিস হয়। ছত্রাকের মধ্যেও সেম ব্যাপার। এই জন্য এদের থ্যালাস বা প্রধান দেহটা কোন ধরনের হবে? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। প্রত্যেকটা ছত্রাক শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে থাকে। যদি সে পরজীবী হয়, আমার দেহের মধ্যে একটা নালী ঢুকাবে, সেটার মাধ্যমে সে পুষ্টিটাকে শোষণ করবে। ওকে, তীব্র অভিযোজন ক্ষমতা আছে এবং এরা থ্যালয়েড জাতীয় পদার্থ। কত সময় লাগলো? 4 থেকে 4 মিনিট সময় লাগলো আমার ছত্রাকের বৈশিষ্ট্যগুলো পড়তে, কারণ প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা শৈবালে পড়ে আসছি, ঠিক আছে। এবার আসো, ছত্রাকের দৈহিক গঠনটা আমরা একটু দেখব। খেয়াল করি, আমরা যদি একটা ছত্রাকের ছবি আঁকি, একটু দেখি। ছত্রাকের ছবিটা হবে অনেকটা এইরকম, এইরকম, ঠিক আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে হয়তোবা এই মাটির নিচের অংশগুলো হচ্ছে মূল। কথা হচ্ছে না। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ছত্রাকের প্রধান দেহ কোনটা, তোমার অ্যান্সার হবে ছত্রাকের প্রধান দেহ এটা। 15 মিনিট, আচ্ছা, শেষ করবো। ওকে, ছত্রাকের প্রধান দেহ কোনটা? ছত্রাকের প্রধান দেহ হচ্ছে মাইসেলিয়াম। ছত্রাকের প্রধান দেহ কোনটা? ছত্রাকের প্রধান দেহ হচ্ছে মাইসেলিয়াম। বুঝতে পারছি? এই মাইসেলিয়ামটা কি দিয়ে নির্মিত? অসংখ্য হাইফি নির্মিত। হাইফি, খেয়াল করো, এইটাই হচ্ছে এদের প্রধান দেহ। এটার মধ্যে ছোট ছোট এরকম অনেকগুলো হাইফা থাকে। বুঝতে পারলাম জিনিসটা? আর মাটির উপরে যেই অংশটা থাকে এটা হচ্ছে ছত্রাকের জনন অংশ, যেটাকে বলা হয় ফ্রুট বডি। কি বলা হয়? এটাকে বলা হয় থাকে ফ্রুট বডি। ক্লিয়ার জিনিসটা? বুঝলাম? তাহলে আজকে আমরা এতটুকুই পড়ি। নেক্সট ক্লাসে আমরা ছত্রাকের দৈহিক গঠন থেকে আলোচনা শুরু করব। ওকে ওকে, হিপ হিপ হুররে, ক্লাস শেষ। যদি তোমার মনে হয় যে ক্লাস করার পরে তুমি যে পড়তে বসলা, পড়তে বসার পরে এই বিশাল চ্যাপ্টারটাকে তোমার কিছুটা সহজ লাগলো, তাহলে পোস্ট কইরো তোমরা যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। যদি ভালো না লাগে, পড়ার পরে যদি মনে হয় যে ভাইয়ার ক্লাসটা করার পরে আসলে কোনো লাভ হয় না, খালি সময় নষ্ট হয়েছে, তাহলে পোস্ট করার দরকার নাই। ডিরেক্ট কথা, ঠিক আছে। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পোস্ট করো। ওকে, তাহলে ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসটা আমি আগামীকাল নিব। আমি পোস্ট দিয়ে জানিয়ে দিব যে আগামীকাল সকাল 7টায় আমাদের শৈবাল ছত্রাকের দ্বিতীয় ক্লাসটা হবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। বকবক শুনতে মোটা ভালো লাগে নাই, তাই না তোদের? স্বাভাবিক।